প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, 2013 সালে শাপলা চত্বরে নাশকতা ও সম্প্রতি মতিঝিল এলাকায় সহিংসতার অভিযোগে আজ বুধবার হেফাজতের আরও 2 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হেফাজতের অন্তত 13 কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়ে গত সোমবার হেফাজত নেতারা দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। হেফাজতের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই দাবি করলেও গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়েছে, বিবৃতি দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ বলছে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে বিএনপি শুধু পৃষ্ঠপোষকতায় দেয়নি, সহিংসতায় সংশ্লিষ্ট ছিল দলটি। হেফাজতকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের বিরুদ্ধেই। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে হেফাজত। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আমার ডান দিকে আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এমপি। আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মেজবাউর রহমান চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এজন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভি দেখছেন, জানিয়ে রাখি, চাইলে আপনার অনুষ্ঠানটি ফেসবুকেও লাইভ দেখতে পারেন। তো আমরা আলোচনায় যাব। প্রথমে হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। হেফাজতের সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সব মিলিয়ে এখন যে গ্রেপ্তার, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? এবং বিএনপি গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবিও করেছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন, তাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা অসুস্থ আছেন, তাদের রোগমুক্তি কামনা করছি। আমরা যারা এখনও টিকাও নিতে পারি নাই, করোনাতে আক্রান্ত হয় না, তারা যেন সুস্থ থাকে, এই প্রত্যাশা রেখে আমাকে নির্মমভাবে কিছু কথা বলতে দেন। হেফাজত, প্রথম কথা, হেফাজত রাজনৈতিক সংগঠন না। হেফাজতের জন্ম হতে এভাবে হতো না। শাহবাগে যদি আপনার এই না হতো, গণজাগরণ মস্তরি না হতো, যাই হোক, তারপরে যে জায়গায় আসছে, এটা আসতে গেলে 2013 সালের 4 এপ্রিল এবং 5 মে। 4 এপ্রিলের আগে আমি 2013 সালের 13 মার্চ আমাদের বিএনপি অফিস ভাঙচুর করে, অফিস ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করেছিল 154 জন। তার ভিতরে একজনকে পিটিয়েছিল বেশি করে, পরে সে মারা গেছে, আমার ছোটো ভাই ফারুক। তো আমরা তখন জেলখানায় ছিলাম 4 এপ্রিল। সেদিন আমাদের নেতারা গিয়েছিল, সমর্থন দিয়েছিল, পানি খাওয়াতে গিয়েছিল, বক্তা গিয়েছিল, এরশাদ সাহেব গিয়েছিলেন, কাদের সিদ্দিকী গিয়েছিলেন, অনেকেই। আমি জেলখানা থাকলেও সেই সময় অসুস্থতার কারণে ঢাকা পিজি হসপিটালে আমি ছিলাম, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তাররা আমাদের চিকিৎসা করাচ্ছে, কিন্তু তাদের ফোন যাচ্ছে বাসায় ফোন করে করে বলছে যে পাউরুটি পাঠাও, কলা পাঠাও, বিস্কিট পাঠাও, এটা পাঠাও, সেটা পাঠাও। মানে এমন অস্থিরতা যে এই আলেমেরা এসেছে, হাফিজেরা এসেছে, এদেরকে যদি সেবা করতে না পারি, তাহলে আমি ইসলামের সেবা করতে পারলাম না। এটা ছিল মানুষের ভিতর মনোভাবটা। এবং তারা সেখানে এসে 14 দফা দাবি, সম্ভবত 14 না 18 দফা দাবি দিয়ে তারা চলে গেল 1 মাসের টাইম দিয়ে। ওই দিন কিছু হয় নাই, তারা কিন্তু নিরাপদে ফিরে গেছে। 5 মে যখন তারা ঢাকাতে 4টি জায়গায় সম্ভবত তারা অবস্থান করার জন্য তারা ঘোষণা দিয়ে আসলো। যাত্রাবাড়ি, আপনার গাবতলী এয়ারপোর্টের ওখানে, আর হলো এই কেরানীগঞ্জ। তারা একদিন অবস্থান বা 2 দিন অবস্থান করে তাদের দাবি যদি মানতো, মেনে চলে যেত, না মানলে পারে তারা ওখানে বসে থেকে যা হতো এটা হতো। আমার প্রশ্ন যে ওই জায়গার থেকে কারা নিয়ে আসলো? এখানে তো বিএনপি নিয়ে আসে নাই, অন্য কোনো দল নিয়ে আসে। আসার সুযোগ দিল কারা? তারা মতিঝিলে আসার সুযোগ দিল কারা? সরকার।
এবং আসতে গিয়ে আমেরিকা অপারেশন পাশ দিয়ে আসতে গিয়ে আমেরিকা অফিস যখন আক্রান্ত হয়েছে বা যখন আক্রান্ত হয়েছে, সেখানে কোরআন শরীফ পোড়ানো বা অনেক কিছু পরে ঘটনা আমরা দেখলাম। তো যেখান থেকে তো আমরা দেখলাম, দেখার পর রাতের বেলা তো আওয়ামী লীগের তখন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলটিমেটাম দিলেন, ওইটুকু দেখে আমরা ঘুমাতে গেলাম। সকালবেলা শুনলাম হেফাজত ওখানে নেই, রক্তাক্ত মতিঝিল। তাহলে এই 4 জায়গায় যদি তারা থাকতো, না আসতো, তাহলে ঢাকা শহরে ম্যাসাকারটা হয় না, মতিঝিলে এই ঘটনা ঘটে না, কোরআন শরীফ পড়ে না, কোনো কিছুই হয় না, ওখান থেকে হয়তো তারা চলে যেত। তারপরে এই হেফাজতের সাথে আমাদের অপরাধটা কি? আজকে যেমন আমাদেরকে অপরাধী করা হচ্ছে, আমরা মুক্তি চেয়েছি, সেদিনও আমাদেরকে অপরাধী করা হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে এরা অনেক মাদ্রাসার ছেলেরা এসেছে, বাইরে থেকে তারা এসেছে, তাদের পাশে দাঁড়াতে বলছে ঢাকাবাসীকে, গুলি বন্দুক অস্ত্র বোমা নিয়ে না, তাদের খাবার দেওয়া, পানি দেওয়া, তারা যেন অভুক্ত না থাকে, তারা যেহেতু এসেছে এখানে ঢাকা শহরে। এটা অপরাধে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতের পাড়া জানাতে বলেছে, আমরা উস্কিয়ে দিয়েছি। আসলে আমরা তো উস্কানোর ধারে কাছে আমরা নেই। গেল সেই হেফাজতের সাথে পরবর্তী সময় আমরা কী দেখলাম, সরকার তারা শরৎ উদ্যানে আমাদের মিটিং করতে যায় না মুক্তিযোদ্ধার দল, তারা একবার হেফাজতকে স্বাধীনতা বিরোধী বলে, আবার মৌলবাদী বলে, আবার দেখলাম যে শরৎ উদ্যানে বিশাল প্রোগ্রাম করে আল্লামা শফি সাহেবের সঙ্গে বসে কীভাবে তারা বর্তমান প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিল, এবং বিনিময়ে উনি কী দিলেন, দাওরায়ে হাদিসকে উনি মাস্টার সমতুল্য মর্যাদা দিলেন। শুনি তাদের জমি দিয়েছেন, জায়গাতে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে, ধরেন এই যে শেষ করতে হবে, আমরা অন্য আলোচকের কাছে 30 সেকেন্ড শেষ করব। তো এখন এই ঘটনা, এখন এই হেফাজত তো তখন থেকে বর্তমান সরকারের হলো সন্তান। আমি প্রধানমন্ত্রীর কথা নাই বললাম, কওমি জননী ওনাকে উপাধি দিলেও এখন তাদের সন্তানের সাথে তাদের কী নিয়ে লাগছে না লাগে এটা আমাদের সাথে না। এবার আপনারা দেখেন আজকে আমাদের উপর দায়িত্ব আছে, আমি একদম দৃঢ়তার সাথে বলি, আজকের বর্তমান যে সরকার, আমি স্পষ্ট করে বলবো, কারণ আমি 2টি ইলেকশন করছি, 2020 সালে, 2018 সালে, এমপি মারা যাওয়ার পর 2020 সালে, এখানে কোনো ভোট হয় নাই, রাতের বেলা ভোট হয়েছে। বাংলাদেশে কোনো মানুষ ইমান মজবুত রেখে একটা সততা নির্বিঘ্নে বলার কোনো লোক নাই যে বাংলাদেশে ভোট সুষ্ঠু হয়েছে, এই কথা বলতে পারবো না। আজকে আমরা হেফাজত নিয়ে আলোচনা রাখবো, আমি আসবো সেই হেফাজত শেষ করে, সেই হেফাজত এই সরকারকে প্রথমে সমর্থন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার কথা বলে তারা অন্য কথা বলে। তাহলে আজকের এই দায়কার বিএনপি বিবৃতিতে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের নারায়ণগঞ্জের আমাদের এক্স এমপি, আপনি বলবেন তাদেরকে একবারে সব বলে ফেলেন, আপনারা আর অনেক বক্তা আছে, তাদেরকে সম্মান করতে হবে। 1.5 ঘন্টা সময়, অস্থির হন না, বলার সময় অনেক আছে, যে আমরা একটু যাব না, সময় আছে, আমরা যাব একটু সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাদেক হালিম যে প্রশ্নটি এসেছে, যে হেফাজত দাবি করছে যে তারা অরাজনৈতিক দল, আসলেই কি তারা অরাজনৈতিক দল কিনা, এই ব্যাখ্যাটি আমাদের জানা দরকার সমাজবিজ্ঞানী হিসেবে। ডক্টর সাদেক হালিম প্লিজ। ধন্যবাদ। আমি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে অনেক টকশো করেছি এবং উনি ওনার স্বভাবসুলভভাবে ওনার বক্তব্য দিচ্ছিলেন। উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে হেফাজত আসলে কিভাবে সৃষ্টি হলো। তো গণজাগরণ মঞ্চের উদ্দেশ্যটা কি ছিল, পরবর্তীতে গণজাগরণ মঞ্চ কয় ভাগে বিভক্ত হলো সেটা আর একটা রাজনীতি, কিন্তু উদ্দেশ্যটা তো একটা নোবেল একটা মোটিভ নিয়ে গণজাগরণ মঞ্চ হয়েছিল, যে যুদ্ধাপরাধীদের বিচারটা যেন সুসম্পন্নভাবে সম্পাদিত করতে পারে সরকার। তো এটা একটা জায়গা গেল। আর একটা জায়গা হচ্ছে যে আমি এটা বলবো যে কৌশলে অবশ্যই হেফাজত যেভাবে চলছে, তার যদি আমরা তার জন্মলগ্ন থেকে তার যে কার্যকলাপ সেটাকে আমরা মোটেই অরাজনৈতিক বলতে পারি না। তার অত্যন্ত কৌশলী, এবং আমি বলবো রাদার যে তারা ডিসগাইসে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করে তারা কাজ করছে। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের যখন জাতীয় নারী নীতিটা প্রণয়ন করা হয়, সর্বপ্রথম হেফাজতের কি দাবি ছিল, এই জাতীয় নারী নীতিকে তারা প্রত্যাখ্যান করে এবং তারা বলেছেন যে নারীদের শিক্ষা প্রয়োজন নাই, খুব কম শিক্ষা হলেও চলবে, এবং নারীদেরকে কিন্তু সেই সময়কার যিনি মানে কমান্ডে ছিলেন তিনি কিন্তু তেঁতুলের সঙ্গেও তুলনা করেছিলেন, এবং সেই ডিসকোর্সটাও আছে যে তাকে আমরা তেঁতুল হুজুর বলেও আখ্যায়িত করেছি। এর পরবর্তীতে যে বিষয়টি আসছে যে হেফাজত ইসলাম নামটা, আমার কাছে সমাজবিজ্ঞানী হিসেবে মনে হয় যে যে দেশে 90% হচ্ছে আমরা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ, ইসলামকে এখানে হেফাজত করছেন। আমি তো কোরআন পড়েছি, আমি কোরআনের ব্যাখ্যাও পড়েছি, আমরা বাংলায়ও পড়ি, ইংরেজিতেও পড়ি, যাতে আমি ভালো মতো বুঝতে পারি। তাহলে তারা কাকে হেফাজত করছেন?
এবং তার আড়ালে তারা কি উদ্দেশ্য হাসিল করতে চায়। এবং যেটা শেষ তাণ্ডব আমরা দেখেছি মোদির সফরকে লক্ষ্য করে, অর্থাৎ মোদি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা এক্সকিউজ, কিন্তু তার যেটা আমরা দেখতে পেয়েছি যে সেখানে তাণ্ডব চালানো হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে সঙ্গীতের যে প্রতিষ্ঠান সেটা ভেঙে ফেলা হয়েছে, লাইব্রেরি ভেঙে ফেলা হয়েছে, প্রেস ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে, বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কি ইসলাম বলেছে এরকম ধরনের তাণ্ডব চালাতে? এবং যারা এগুলো কাজকর্মে বা কর্মকাণ্ডে যারা নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে এবং তার এই ঘটনার আগেও আমরা দেখেছি যে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুকুম জারি করেছেন। এবং আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে নিয়েও কিন্তু তারা নানা ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তাহলে এটার সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা হচ্ছে যে তারা চাচ্ছেন যে একটা খেলাফত রাষ্ট্র তৈরি করতে হবে, কিন্তু ধর্মকে ব্যবহার করে প্রথমে আমি যুদ্ধাপরাধীদের বিচার আমি হতে দিব না, তারপর আমি নারীদের জন্য জাতীয় নারী নীতি মানি না, তারপরে আমরা মোদির আগমন উপলক্ষে আমরা একটা আন্দোলন করছি। এই যে কয়েকটি এক্সকিউজ মোটা দাগে আমরা পরিলক্ষিত করছি, প্রত্যেকটার পিছনে যে উদ্দেশ্যটা হচ্ছে যে ক্ষমতায় যেতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এবং সেটাকে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। এখন উনি যে বক্তব্যটি রেখেছেন যে এখানে কোন পলিটিক্যাল পার্টির কিভাবে তারা হেফাজতের সাথে কনভিনিয়েন্টলি পলিটিক্যালি মিক্স করেছেন বা কোনো পলিটিক্যাল মোটিভ, আবার আমি বলবো যে এই লক্ষ্যটাকে সামনে রেখে, সেটা আমি মনে করি একটি জটিল অ্যানালিসিসের জায়গা। এবং সেখানে একটা খুব পরিষ্কার যে যখন শাপলা চত্বরের ঘটনাটি ঘটে তখন আমরা দেখেছি যে সেই সময় যে বিএনপি জোট সরকার বা তারা বিএনপি জোট সরকার তখন ছিল না, বিএনপি জোট এই দলটি তারা কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এবং তখন আমার মনে আছে যে আমাদের সৈয়দ আশরাফ সাহেব যেভাবে হুঙ্কার দিয়েছিলেন যে এটাকে বন্ধ করতে হবে, এদেরকে ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু পরবর্তীতে যে কথাগুলি আসছে যে আমাদের যে দলটি দীর্ঘ সময় ধরে আমাদের ক্ষমতায় আছেন তাদের সাথেও কিন্তু হেফাজতের একটা লেভেলে যে সম্পৃক্ততা আমরা দেখেছি। সেই জায়গাটাই আমি মনে করি যে এই দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে যে আমাদের যে আদর্শ, সেটা আমি বলবো যে আওয়ামী লীগ যেটা যুদ্ধে যারা আমি মনে করি যে লিডারশিপ দিয়েছেন, যাদের বঙ্গবন্ধুর চিন্তা চেতনায় যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় বিশ্বাসী এবং একটা সাম্যে বিশ্বাসী, বৈষম্যহীন সমাজ বা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী, তারা যদি এখানে হেফাজতের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে বা হয়ে থাকে, সেটা ব্যাখ্যা তারা রাজনৈতিকভাবে আমি মনে করি দেয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে থাকুন, আরো প্রশ্ন আরো বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। মেজবুর রহমান চৌধুরী, আপনি যদি একটু বলেন যে ইসলামের দিক থেকে যে হেফাজতে ইসলাম যে প্রশ্নটি অধ্যাপক ডক্টর সাদেক আলী বলেছেন যে 90% উপরে যেখানে মুসলিম, সেখানে আলাদাভাবে কিছু মানুষের কি দরকার পড়লো ইসলামকে হেফাজত করবার জন্য, এই নামটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি যদি আনমিউট করে বলেন মেজবুর রহমান চৌধুরী। আপনার মাধ্যমে এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনি সহ এবং আপনাদের দর্শকরা সবাইকে রমজানুল মুবারক। আমি হেফাজতে ইসলাম প্রথম নামটার ব্যাপারে আপনি বলছেন, ইসলামকে হেফাজত করা, এটা আল্লাহ বলছেন যে আমি নিজে কোরআন এবং ইসলামকে হেফাজত করে থাকি। এখানে মুসলমান যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, এখানে হেফাজত ইসলামকে হেফাজত করার জন্য একটা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মিলে একটা অরাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে একটা সংগঠন করার কোনো প্রয়োজন আছে করে আমি মনে করি না, প্রথম থেকেই মনে করি না। তাহলে কেনই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হলো? হাবিব ভাই তো ওনার কথা কিছু বলছেন, আমাদের ম্যাডাম প্রফেসরও ওনার কথা বলছেন। আপনি দেখুন, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল বিএনপি এবং জামাত ইসলামের। আমি হাবিব ভাইকে অনেকগুলা ডকুমেন্ট দিতে পারতাম, এখন তো উনি অনেক সুন্দর করে বলেন এবং আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার বলার মধ্যে অনেক ওয়েট আছে। এই লন্ডনে প্রথম জামাতের নেতৃবৃন্দ কওমি অঙ্গনের কিছু লোক লন্ডন বসবাস করে, এদের সাথেই প্রথম পরিকল্পনা করে। কেন, আপনাকে একটা কথা আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, হেফাজতের যারা নেতৃত্বে আমরা সামনাসামনি দেখেছিলাম,
আহমদ শফী সাহেবের নেতৃত্বে। এদের মধ্যে গোঁড়ামি থাকতে পারে, এদের মধ্যে বিজ্ঞান মনস্কতা না থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা গুণ ছিল, সেটা হলো শত বৎসর ব্যাপী তারা ইসলামের মূল ধারার চর্চা করে। এক। 2 নম্বর হলো জামাতে ইসলাম প্রতিষ্ঠা হলো 1941 ইংরেজি সালে, প্রথম ভারতের হায়দ্রাবাদে। এই জামাত ইসলাম প্রতিষ্ঠার পরে এখন যে হেফাজতের যারা নেতৃত্বে ছিলেন, এই আহমদ শফী সাহেবের নেতৃত্বাধীন হেফাজতে, এদের মুরব্বী আলেম সবাই বলছিল যে এইটা ইসলাম বিধ্বংসী একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য আমাদের যারা আপনার পশ্চিমা ব্রিটিশ এরা এই সংগঠনটাকে প্রতিষ্ঠা করেছে। যার কারণে আমরা দেখতে পাই জামাতে ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের তারা বিরোধিতা করেছে। মৌলানা মওদুদী সাহেব যেদিন সংবাদ সম্মেলন করলেন ওনার দল প্রতিষ্ঠা করে, এদিন তিনি বলছেন যে ভারত 1 ভাগ না 10 ভাগ হোক, এগুলো আমার কিছু যায় আসে না, আমি চাই ভারতের বুকে হুকুমতে এলাহি প্রতিষ্ঠা করতে। তখন এই আলেমদের মুরব্বীরা বলছেন একটা সাম্প্রদায়িক উস্কানি, যাতে ব্রিটিশের পক্ষে যায়, স্বাধীনতার বিরুদ্ধে আসে। পাকিস্তানেরও উনি বিরোধিতা করেছেন। আর বাংলাদেশের স্বাধীনতার কিভাবে জামাত ইসলাম বিরোধিতা করছে, এটা তো আপনাদের কাছে এখন আমার বলার কোনো না, জামাতের সঙ্গে হেফাজত ইসলামের কোনো তফাৎ আপনি করবেন কিনা, আপনি এক করে ফেলছেন কিনা? আমি আপনাকে না এক করে না, আমি আপনাকে এখন শুধু ইতিহাসটা বললাম। এই হেফাজতের নেতারা জামাত ইসলামকে ইসলাম পছন্দনীয় কোনো দলই তারা মনে করতেন না, কিন্তু বিপুল অঙ্কের টাকা পয়সা খরচ করে এই হেফাজত তৈরি করে একটা অজুহাত ছিল শাহবাগের। এখানে অবশ্যই কিছু ওই যে অ্যাক্টিভিস্ট আছে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছে, এটাকে ইস্যু করে তারা হেফাজত প্রতিষ্ঠা করে ড্রাইভিং সিট, স্টিয়ারিংটা দখলে নিয়ে গেল জামাতে ইসলাম। আহমদ শফী সাহেবকে কোণঠাসা করে দিল, লালবাগ আটকায়া রাখলো, 5 মে শাপলা চত্বরে তাণ্ডব ঘটালো। এই তাণ্ডবের পর থেকেই ধীরে ধীরে এখন আজকেই বোধহয় সকালে দেখলাম যে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে হেফাজতের এক নেতা যে 30% জামাতে ইসলাম হেফাজতের নেতৃত্বে এখন আছে এবং তাদের কাছে মূল স্টিয়ারিংটা, এবং এটাকে পিছন দিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনার বিএনপি। হাবিব ভাই তো বললেন যে শেখ হাসিনা তাদেরকে আনছেন, সম্মান করছেন, মাদার অফ কওমি বলছেন। এটা হলো 100 বছরের দাবি ছিল তাদের, যে তাদের শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়া। শেখ হাসিনা যখন এই দাবিটা রক্ষা করলেন, তাদেরকে অগ্রসর করতে চাইলেন, তাদেরকে বিজ্ঞান মনস্ক করতে চাইলেন, তাদের মাদ্রাসাগুলাকে আরো সংস্কার করতে চাইলেন, আলাপ আলোচনা করে তিনি তাদের এই স্বীকৃতি দিলেন আপনার শিক্ষা সনদের। এই স্বীকৃতি পাওয়ার পরে তারা একটা শুকরানা মাহফিল, শুকরানা মানে ধন্যবাদ মাহফিল তারা করলেন রেস করছে। ওইখানে তারা শেখ হাসিনাকে অনেক সম্মান দেখালেন, কথা বললেন। জি, অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আহমদ শফী সাহেবের বিষয়টা একটাই না, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো, আরো অনেক বক্তাদেরটা শুনে আমরা আসবো। আমাদের সঙ্গে একজন আওয়ামী লীগের এমপি আছেন, মুস্তাক আহমেদ রবি। রবি ভাই, যদি আপনি একটু বলেন যে হেফাজত বলা হচ্ছে যে রাজনীতি করছে, তাহলে দাবি করছে কেন তারা এটি অরাজনৈতিক দল? এই ব্যাখ্যাটা কি আসলে? মানে ঝেড়েকে সে রাজনীতিতে নামলেই তো পারে, এর রাগ ঢাক কেন? প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে মেজবা সাহেব যথার্থ বলছিলেন যে মূলত যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে বাংলাদেশে, যেমন জামাত ইসলাম, তারপরে আপনার ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, একটু জোরে বলা যাবে, একটু লাউডার রবি ভাই, আমরা কম শুনতে পাচ্ছি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত ইসলামী, এরা তো পলিটিক্সে ইনভলভ ছিল, রাজনীতিও করে এবং তারা নির্বাচনও করে। হেফাজত ইসলাম কিন্তু ইনফ্যাক্ট কোন রাজনৈতিক দল ছিল না। বাট এখন যেটা আমি শর্টকাটে বলি, কারণ লম্বা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, দরকার নেই। সেটি হলো মেজবা সাহেব যেটা বলছিলেন যে জামাত ইসলামের মধ্যে, এবং এটা ইজ নোন টু এভরিবডি, এখন হেফাজতকে পরিচালনা করছে ম্যাক্সিমাম জামাতের লোকজন এবং উগ্র মৌলবাদী একটি চক্র এবং ছাত্র শিবির করা লোকজনরাই কিন্তু আজকে এখন হেফাজতকে নিয়ন্ত্রণ করছে। সে কারণেই
হেফাজত আজকে যে সমস্ত উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, তারা জাতির জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে, তারা অন্যান্য যে সমস্ত মানে এখন সবাই মিলে চিন্তা করছে যে আওয়ামী লীগের ক্ষমতায় রাখা যাবে না, দেশ অশান্তি এবং অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা তাদের অনেক দিনের পরিকল্পনা, এবং সে পরিকল্পনা কাদের মাধ্যমে বাস্তবায়ন করবে, জামাত বিএনপি কিভাবে করবে, এগুলো তারা একের পর এক ফর্মুলা অ্যাডাপ্ট করতেছে এবং তারা চেষ্টা চালাচ্ছে। জি, কারো একটু ফোনটা বন্ধ রাখতে হবে। জি রবি ভাই, আপনি বলেন। জি, তো এটাই আমি যেটা বলতে চাই যে একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, সেটি হলো এই বাংলাদেশে আপনার হেফাজত ইসলাম, জামাত ইসলাম, উমুক ইসলাম, এটা সেটা একটা মানে রাজনীতি যারা ধর্মের নামে করতে চায়, প্রত্যেকটি সেই জাতীয় সংগঠনগুলা বিট বি পলিটিক্যাল অর সোশ্যাল, এগুলা বন্ধ হওয়া উচিত। এবং এদের পরিকল্পনাটা হচ্ছে এই, কারণ সবসময় যেটা আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাকে ওরা আজও পর্যন্ত মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং মানে না তারা। আজকে আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কি কি ঘটনা ঘটলো এটা আপনারা সবাই দেখেছেন এবং জানেন। জি, অনেক ধন্যবাদ রবি ভাই। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি, আমি মোহাম্মদপুরে থাকি, আমার নাম আশরাফ। আমি আসলে একটা বিষয় জানতে চাই যে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এই যে রাত বেড়ায় অনেক রাতে টেলিভিশনের পর্দায় সময় নষ্ট করে আপনারা আসেন, আসলে এই যে হেফাজত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, জামাত ইসলামের নাম শেষ হয়ে গেছে, অন্য নামে হেফাজত আসছে। কিন্তু আমি দেখছি যে বড় রাজনৈতিক দল তাদের একটা সাইড দল প্রয়োজন হয় সবসময়, ক্ষমতায় থাকতে গেলে অথবা আসতে গেলে। তো সেটা আমি দেখলাম এরশাদের ক্ষেত্রেও হলো, এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। যে আপনার প্রশ্নটি করেন, আপনি বক্তব্য রাখছেন, প্রশ্ন আছে কিনা? নূর হোসেনের মিছিলে আমি ছিলাম, পরে দেখা যায় নূর হোসেনের সমাধিতে ওই সরকারি দলও যায়, এরশাদের দলও যায়। সেম থিং এখন জাতীয় জামাত ইসলাম শেষ, হেফাজত ইসলামকেও আমরা কখনো আওয়ামী লীগ দলে নিতে চাই, মানে সমর্থনে রাখতে চাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোহাম্মদপুর থেকে আপনার মন্তব্য করার জন্য। কোনো প্রশ্ন করেন ডক্টর সিদ্দিক, আপনি যদি বলেন হেফাজত সম্পর্কে। ধন্যবাদ রুবায়েত আপনাকে এবং আমাদের আজকে যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতক্ষণ ধরে আসলে আলোচনাগুলো শুনছি বাংলাদেশের রাজনীতিতে হেফাজত। আমরা জানি যে 2010 সালে হেফাজত সাংগঠনিকভাবে আত্মপ্রকাশ করেছিল এবং হেফাজত এখন পর্যন্ত তারা দাবি করে যে তারা অরাজনৈতিক দল এবং তারা একটা ধর্মীয় সামাজিক দল। তবে আমরা দেখি যে হেফাজতের যে নেতৃত্ব, হেফাজতের যে কর্মকাণ্ড, সেখানে বাংলাদেশের 5টি বড় ইসলামী রাজনৈতিক দল তারা কিন্তু এর সাথে যুক্ত আছে। এবং অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিক। আমি খুব দুঃখিত, আমাদের বিরতিতে যেতে হবে, ফিরে এসে আমি আপনার থেকে আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই। আমরা কথা বলছিলাম রাজনীতিতে হেফাজত, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছি রাজনীতিতে হেফাজত নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির আগে ডক্টর সিদ্দিকুর রহমান আপনি শেষ করতে পারেননি, যেহেতু বলেন আপনি বলছেন হেফাজতের ভেতরেই অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তাহলে কেন হেফাজত নিজেকে অরাজনৈতিক দল দাবি করে, এইটা যদি আগে পরিষ্কার করেন একটু। দেখেন, হেফাজত যার যে সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব মূলত 5টি ইসলামী রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে খেলাফত মজলিস, তারপরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই দলটি থেকে সবচেয়ে বেশি কেন্দ্রীয় নেতা হেফাজতে ইসলামের আছে।
এবং একই সাথে আমরা জানি যে এই খেলাফত আন্দোলন আছে, নেজামে ইসলামী আছে, ইসলামী ঐক্যজোট, এই রাজনৈতিক দলগুলো। এছাড়াও হেফাজত সবসময় দাবি করে যে তাদের সাথে যুক্ত যারা আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি ঘরানার লোকজনও তাদের সাথে যুক্ত আছেন। তারা শুধু বলতে চান যে জামাতে ইসলামীর রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা ছাড়া এবং নাস্তিক্যবাদে যারা বিশ্বাস করে তারা ছাড়া সবাই হেফাজতের প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। না, তাহলে রাজনৈতিক দল তো বোঝাই গেল, কেন অরাজনৈতিক বলে? এটা মিথ্যাচার দিয়ে শুরু করে কিনা? না, তারা বলেন যে আমরা হেফাজত যখন আমরা কাজ করি তখন আমরা ইসলাম এবং সমাজ নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদের প্রত্যেকেই যখন নিজ নিজ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কথা বলি তখন অন্য ধারার কথা বলি। এটি তারা সবসময় দাবি করে। সেইটা কি প্রমাণ হচ্ছে কিনা? কয়েকদিন আগে আমি একটু বলি, ডেইলি স্টারে একজন ভালো রিপোর্ট করেছে যে হেফাজত যে কোনো পলিটিক্যাল পার্টির চাইতে বলছে মোর দেন পলিটিক্যাল। তারা ধরেন পাঠ্যপুস্তক চেঞ্জ করতে বাধ্য করেছে, নারী উন্নয়নে আটকে রেখে তারা পররাষ্ট্র নীতি নিয়েও কথা বলছে। কেন এই খোলাসা করে না কেন? আমার কথা হচ্ছে এইটা। আমাদের এটা স্পষ্ট, আপনি দেখুন, যেহেতু এই রাজনৈতিক নেতৃত্ব সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, এক্স্যাক্টলি, এবং এই প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, তাদের কর্মসূচি আছে, এবং তারা যখন কথা বলেন তখন তারা কিন্তু ওই রাজনীতি থেকে বিযুক্ত হয়ে কথা বলেন না। বিশেষ করে 2013 সালের পর থেকে আমাদের রাজনৈতিক দল, যেমন বর্তমান সরকারি দল, তারাও যখন হেফাজতকে গুরুত্ব দিতে শুরু করেছে, এবং আপনার ওই আজকে সরকারি দল বলে যে বিএনপি তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা জামাত পৃষ্ঠপোষকতা দিচ্ছে, ফলে রাজনীতির মাঠে কিন্তু তারা একটা গুরুত্ব তারা পেয়ে গেছে, এবং এই যে রাজনীতির মাঠে তারা গুরুত্বটা পেয়েছে সেইটি তাদেরকে ক্রমশ উচ্চবিলাসী করছে বলে আমার রাজনৈতিক উচ্চবিলাসী করছে, এবং এটি ক্রমশ তাদের রাজনীতিতে তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। আমি দেখেন, আপনি 2013 সালের পর এই যখন হলো, এই হেফাজতে ইসলামের মধ্যে কিন্তু একটা দ্বিধা বিভাজন হলো। আজকে যিনি হেফাজতের আমির বাবু নগরী, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত না। এছাড়া মামুনুল হক বলেন, তারপরে আব্দুর রব ইউসুফি বলেন, আরো যারা আছে, ডক্টর আব্দুল কাদের যারা আছেন, তারা এখন যারা নেতৃত্ব দিচ্ছেন হেফাজতকে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। আর অন্যদিকে তাদের কিছু বক্তব্য কিন্তু বেরিয়েও আসে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতেই চায়। তারা মনে করে যে সরকারের পতন ঘটলে তারা একটা অন্যতম পলিটিক্যাল ফ্যাক্টর হবে, তাদের সমর্থন না নিয়ে কোনো পলিটিক্যাল পার্টির ক্ষমতায় যাওয়া সম্ভব না। এটা তো স্পষ্ট করছে তারা, এখন কিন্তু স্পষ্ট করছে। সেটা আপনাকে আমি বলছি যে এটি কিন্তু আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তারা সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দিয়েছে। 2018 সালের নির্বাচনের আগে আজকে যিনি তথ্যমন্ত্রী আছেন অনেক কথা বলেন, কিন্তু তিনি কিন্তু শফি হুজুরের কাছে গেছেন, এবং 5টি রাজনৈতিক দল যারা আছে হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্বে, সেই ইসলামী ঐক্যজোট 2018 সালের নির্বাচনের আগে তারা কিন্তু সংসদে নির্বাচনের জন্য তারা কিন্তু এই আজকে যারা ক্ষমতাসীন জোট আছে তাদের কাছে কিন্তু আসন দাবি করেছিল। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আজকে বাংলাদেশে এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং তাদের উত্থান এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য আমরা মনে করি প্রধান দুটো রাজনৈতিক দলের একটা দায় আছে। সরকার আজকে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, আজকে জাতীয় পার্টি ধরেন, মূলধারার রাজনীতিতে জাতীয় পার্টি সরকারের বি টিম হিসাবে তাদের অবস্থা, এখানে ব্যারিস্টার শামীম ভাই আছেন, তাদের অবস্থাটা কি আছে, এবং আওয়ামী লীগ বিএনপিকে বিরাজনীতিকরণের রাজনীতি থেকে দূর করিয়ে দেওয়ার জন্য সব ধরনের প্রক্রিয়া তৈরি করেছে। কিন্তু একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কখনো কিন্তু স্থান শূন্য থাকে না। যেহেতু বিএনপি কোনো রাজনীতির মাঠে সুবিধা করতে পারছে না, জাতীয় পার্টি মানে করছেই না, ফলে রাজনীতির মাঠে যে শূন্যতাটা তৈরি হয়েছে সেই শূন্যতাটা ধর্মীয় যারা রাজনীতি করে তারা কিন্তু এক ধরনের সুযোগ নিয়ে নিচ্ছে, এবং এই সুযোগটা নেওয়ার একটা সুযোগ হলো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ধর্মপ্রাণ, এবং এই মানুষ ধর্মীয় রাজনীতির সাথে তাদের একটা মানে সম্পর্ক তৈরি হয়ে যায় বা একটা হয়ে যায়। আপনি দেখেন আজকে এই যে 5টি বড় রাজনৈতিক দল, এর মধ্যে খেলাফত মজলিস বলে একটা রাজনৈতিক দল আছে। 2006 সালে আওয়ামী লীগ কিন্তু তাদের সাথে 5 দফা চুক্তি করেছিল। আপনি যে তেতুল হুজুরের কথা বলি, সেই তেতুল হুজুরের পরে আমাদের পাঠ্যপুস্তক আওয়ামী লীগ তাদের দাবি অনুযায়ী সংশোধন করেছে না, পাঠ্যপুস্তক তারা সংশোধন করেছে। এইভাবে তাদের যে সুযোগগুলো আমাদের একদল রাজনীতিতে থাকার জন্য তাদেরকে সুযোগ দিচ্ছে। আমি আপনার কাছে আবারও আসবো, আমি যাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে। তার আগে জাস্ট আপনাকে আমি একটু বলতে চাই যে হেফাজত সাধারণত যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক বলা হয়, সেখানে গরিব, প্রান্তিক, এতিম শ্রেণীর ছেলেমেয়েরা কিন্তু পড়ে আসলে, এবং তারা সরকার থেকে কোনো টাকাও নেয় না। সাধারণত
তারা হচ্ছে কোরবানির চামড়া কিংবা ফিতরা, জাকাত, নানান ধরনের থেকে টাকা সংগ্রহ করে। কিন্তু তাদের নেতাদের যদি লাইফস্টাইল দেখেন, তারা যে ধরনের ফোন ব্যবহার করে, আমি দেখছি 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম। তারা বক্তৃতা করতে যায় কিন্তু হেলিকপ্টারে করে। এই যে ক্লাস ক্যারেক্টার নেতাদের এবং তাদের সাধারণ কর্মী, এই ব্যাপারে যদি 30 সেকেন্ডে বলেন, আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছে যাব। আপনি সেটুকু শুধু কওমি মাদ্রাসার কথা বলছি না, আজকে আলেম সমাজের মধ্যে আমরা এটা তো দেখতে পাচ্ছি যে শুধু কওমির সাথে যারা যুক্ত আছেন, সেই যুক্ত ছাড়াও যারা আছেন ওয়াজের মধ্যে, আমরা দেখতাম যে সেই সময় ছোটবেলা অনেক হতো, কিন্তু আজকে তো এই দেশের মানুষ তাদের অর্থ যোগান দিচ্ছে একটা ওয়াজ মাহফিল যোগান করার জন্য। সেইখানে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই কিন্তু অর্থ সংগ্রহ করে তাদেরকে নিচ্ছে, হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে। হেলিকপ্টারে করে একটা বক্তৃতা তারা 5 লক্ষ টাকা পর্যন্ত নেয়, 5 লক্ষ টাকা। সেখানে আপনি দেখবেন প্রত্যেকটা সবার মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান বা তারা প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকেন, এবং এই অর্থের যোগানের ক্ষেত্রে তাদেরকেও ব্যবহার করা হয় এবং তারা সেটা সানন্দে সেই কাজটি তারা করেন। এবং এই যে আমি যেটা বলছি যে সবশেষ যে কথাটা, সেটা হলো রাজনীতিতে থাকার জন্য, মানে ক্ষমতায় থাকার জন্য তাদের ব্যবহারের প্রবণতা, অথবা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবেও তাদের। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিক ব্যাখ্যা দেওয়ার জন্য। ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি যদি একটু বলেন। জি, আমি সবই শুনলাম এবং খুব মনোযোগের সাথে শুনলাম। আপনাকে একটু খোঁচাও দেয়া হয়েছে জাতীয় পার্টিকে বি টিম বলে, যদি জবাব দেন। একটা কনসেপশন, এবং একেবারে পুরোপুরি মিথ্যা এটা বলবো না, পুরোপুরি সত্যি এটা বলবো না। জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হতে আওয়ামী লীগ দিচ্ছে না, আওয়ামী লীগ মাঠে স্পেস দিচ্ছে না। ইউনিয়ন পরিষদ ভোট, পৌরসভা ভোট, উপজেলা ভোটে আমরা নাজেহাল হচ্ছি। এক্ষেত্রে বিএনপি এবং জাতীয় পার্টিকে কোনো আলাদা করে দেখা হচ্ছে না। তো সেই অর্থে আমরা অবশ্যই বি টিম না, আমরা পুরোপুরি অপোজিশন। যাক, আমি যে বিষয়গুলো বলছিলাম, ধর্ম, রাজনীতি, হেফাজত, আপনি একটা অসাধারণ টপিকস নিয়ে আসছেন, যেটার উপর 3 থেকে 5 ঘন্টা 7 ঘন্টা কথা বলা যায়। ধর্ম, রাজনীতি, সমাজ, এগুলোকে আমরা একদম বিচ্ছিন্ন করতে পারবো, কম্পার্টমেন্টাল করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো? মুসলিম লীগ সৃষ্টি হয়েছে কোথায়? ঢাকায়। পাকিস্তান সৃষ্টির সবচেয়ে বড় দাবি কোথা থেকে উঠেছে? পূর্ব বাংলা থেকে উঠেছে। এবং পাকিস্তান সৃষ্টির দাবি পশ্চিম পাকিস্তানে যত না হয়েছে, পূর্ব বাংলায় তার থেকে বেশি হয়েছে। ইউনানিমাস ভোট ছিল, বঙ্গবন্ধু নিজেও সেখানে ছিলেন, স্বাদের পাকিস্তান উনি গড়েছিলেন। পুরো পাকিস্তান, উনি পাকিস্তান সৃষ্টির পরে পুরো পাকিস্তান সাইকেলে করে ঘুরেছিলেন। পরে গিয়ে দেখলেন একটা অভিজাততন্ত্র সৃষ্টি হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশের সৃষ্টি। মাত্র অল্প কয়েকদিন আগেই ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা ভাগ হয়েছে। 70 সালের ভোটেও বঙ্গবন্ধু 23% বা 27% ভোট পাননি, এত বড় একটা ম্যাসিভ ইউনানিমাস সেক্টর থাকা সত্ত্বেও। এদেশে ধর্মভিত্তিক চেতনা ছিল, ধর্মভিত্তিক রাজনীতি ছিল, ধর্মভিত্তিক তত্ত্ব ছিল। আপনি দাবিয়ে চাপিয়ে এটাকে রাখতে পারবেন না। এবং সংবিধানের ছাত্র হিসেবে আপনাকে আমি বলছি, যদি কেউ মার্ক্সবাদ নিয়ে রাজনীতি করতে পারে, যদি কেউ মৌদুদিবাদ নিয়ে করা উচিত না, আমি এগেনস্টে, কিন্তু করে যদি, তাহলে কোরআন নিয়েও কেউ রাজনীতি করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। হ্যাঁ, সেখানে একটা থিন লাইন আছে। প্রতিবেশী রাষ্ট্রের একজন লোক, আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা ডিপ্লোম্যাটিক প্রোগ্রামে আসবে, সেটাকে আমি প্রতিহত করব, এটা তো ইসলামের কোনো আন্দোলন হতে পারে না। আমি মূর্তির বিপক্ষে থাকবো, কিন্তু আমি মূর্তি ভেঙে ফেলবো, এটা তো ইসলাম বলতে পারে না। মহানবী তো ধর্ম প্রচারের দিন থেকেই কাবা শরীফের সব মূর্তি ভাঙা শুরু করেননি। মূর্তি উনি তখনই ভাঙা শুরু করেছেন যখন সবাই মিলে বলেছে এখন মূর্তি ভাঙার পরিবেশ হয়ে গেছে, সবাই যখন মক্কার ইসলাম গ্রহণ করেছে। সো হেফাজত তার থিন লাইনটা ক্রস করে ফেলেছে, তার লক্ষণ রেখা, তার গোল্ডেন মিনসটা সে ক্রস করে ফেলেছিল। তার আগ পর্যন্ত তার কার্যক্রম, তারা হাদিস নিয়ে ব্যাখ্যা দিচ্ছে, কোরআন নিয়ে ব্যাখ্যা দিচ্ছে, দেশ এভাবে চলা উচিত, ইসলামের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, এটা সামঞ্জস্য না, তারা ওয়ান অফ দ্য ব্যাখ্যা দিচ্ছে। তারা একমাত্র ব্যাখ্যা দেওয়ার অধিকারী হতে পারে না, অনেক ব্যাখ্যা হতে পারে, কিন্তু তারা একটা ব্যাখ্যা দিতে পারে। এবং আমি একদম র পলিটিক্স করা লোক, আমি 1500-এর উপরে ওয়াজ মাহফিল করেছি, 1000-এর উপরে আমি ধর্মসভা, 32 প্রহর, 16 প্রহর, 32 প্রহরে গেছি, কৃষ্ণলীলায় গিয়েছি। আমি ধর্মের এই বিষয়গুলো তৃণমূল পর্যায়ে নিবিড়ভাবে দেখেছি। মুফতিদের মধ্যে অ্যান্টি জামাত ফিলোসফি খুব স্ট্রং ছিল বা এখনো আছে। গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিচ্ছে আমি জানি না। এই শক্তিটা বরাবরই অ্যান্টি জামাত শক্তিই ছিল, যে কারণেই আওয়ামী লীগের সাথে সখ্যতাও হয়েছিল। এখন এটা কেউ ক্যাপচার করেছে কিনা আমি জানি না। প্যাট্রোনেজের দিক থেকে যদি আপনি বলেন, আজকে 13 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। এখন রাইটিস্ট শক্তি, ক্রিয়াশীল শক্তি, ধর্মভিত্তিক শক্তিরা নিজেরা নিজেদেরকে প্যাট্রন করে। তারা মাদ্রাসায় টাকা দিচ্ছে, অভিভাবকরা মাদ্রাসায় টাকা দিচ্ছে, বই দিচ্ছে, চামড়া দিচ্ছে, লোকাল চাঁদা কালেকশন হচ্ছে, ফরেন ফান্ড আসছে, আমরাও হুজুরদেরকে তোয়াজ করছি, ভালোবাসছি। কিন্তু কাউন্টার যে শক্তিটা আছে, প্রগতিশীল শক্তি, সেটাকে আপনি বাম বলতে পারেন, সেটাকে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে পারেন, নাট্যকর্মী বলতে পারেন, সঙ্গীত, তারা কি সরকারের কাছে বা আওয়ামী লীগের কাছে ইকুইভ্যালেন্ট প্যাট্রোনেজ পাচ্ছে? কোনোভাবেই পাচ্ছে না। ইভেন আপনি জাতীয় পার্টিও যদি ধরেন, তাহলে আপনি সরকারের থেকে
একটা অংশকে ডাকছেন, বসছেন, তাদের কারিকুলাম উইদাউট এনি কার্টা ব্ল্যাঙ্কে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন। দিতে পারেন, আমি এটাকে বাধা দিচ্ছি না, কিন্তু অন্য বলয়টা আপনার কাছে কি প্যাট্রোনেস পাচ্ছে? অন্য বলয়টা যখন আপনার কাছে প্যাট্রোনেস পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে এই বলয়টা ধাপে 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 শক্তিশালী যেহেতু হয়েছে। আপনি একজন আইন প্রণেতা, আপনারা আইন করেন, এটা কি একটা রাষ্ট্রের মধ্যে কি ধরনের শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, পঠন পাঠন হবে, রাষ্ট্র কোনো বক্তব্য দিবে না, কথা বলতে পারবে না, এটা কি ঠিক কিনা আসলে? না, এবং লক্ষ লক্ষ, আপনি 50 লক্ষের উপরে স্টুডেন্ট তারা কাজ করে, তারা বলছে আমরা যেহেতু রাষ্ট্র থেকে কোনো টাকা নেই না, আমাদের সিলেবাস কারিকুলাম নিয়ে সরকার কোনো কথা বলতে পারবে না। এটা কতটা যৌক্তিক? আপনি সংসদে যদি ওই আইনটা পাশ করার সময় আমার বক্তব্য শোনেন, আমি বলেছিলাম এই আইনটার ভাষা বাংলা না, এই আইনটা সরকারিভাবে ড্রাফট হয়ে আসেনি, এই ল্যাঙ্গুয়েজটা অন্য জায়গা থেকে ড্রাফট হয়ে আসছে, এবং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নিতে গেলে একটা কমা চেঞ্জ করলেও ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অনুমোদন লাগে, কিন্তু সেই দেশে আপনি আরেকটা সিস্টেম অ্যাপ্রুভাল করছেন যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগই রাখা হয়নি। তবে তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা আগে এটাকে একটা ফ্রেমে আনছি, একসময় আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিয়ে আসব। আমি ওটাকে কোনো অপরাধ মনে করছি না, কিন্তু এই যে রাষ্ট্র একটা অংশকে একসময় প্যাট্রোনেজ করেছে আর বিশাল অংশ প্যাট্রোনেজ বিন রয়ে গেছে, স্বাভাবিকভাবেই এই রাইটিস্ট অংশটা, ইসলামিস্ট অংশটা শক্তিশালী হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত তারা কোনো থিন লাইন ক্রস করছে না, আমি তাদের কার্যক্রমে কোনো অন্যায় কিছু দেখি না। তাদের মধ্যে অসংখ্য জ্ঞানী মানুষ আছে, তারা 4টা ভাষা জানে, আরবি ভাষা জানে, ইংলিশ ভাষা জানে, ফার্সি ভাষা জানে, হিন্দি ভাষা জানে, এবং প্রপারলি একদম জেনারেল লেভেলের ছাত্র যদি দিনে 3 ঘন্টা পড়ে, তারা 8 থেকে 10 ঘন্টা পড়ে। তাদের পড়ালেখার পদ্ধতিটা আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু তাদের লেবারটা অসম্ভব টেনাসিয়াস, এবং আপনি ক্লাস 6-7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তারা ডেইলি হিউজ এফোর্ট দেয় জ্ঞান চর্চার ক্ষেত্রে, এবং সারা জীবন বক্তব্য দিয়ে চলে, সারা জীবন আর্গুমেন্ট দিয়ে চলে। আপনি এই ক্লাসের সাথে অন্য একটি ক্লাসের কনফ্লিক্ট বা ঠিক আছে, কিন্তু আমরা যখন 21 শতকের উপযোগী শিক্ষার কথা বলি, যখন ভাস্কর্য থাকবে না, ডান্স থাকবে না, চলচ্চিত্র থাকবে না, নাটক থাকবে না, নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করবে, কর্মসংস্থান দিবে না নারীর জন্য, সেই শিক্ষা কি আমরা ফিট করব কিভাবে? লাক্সই হবে কিনা আসলে? আমাদের হেফাজতে 13 দফা কিন্তু আমরা আসলে দেখেছি যে রাষ্ট্রকে তারা কোথায় নিতে যায় সেটা কিন্তু পরিষ্কার আসলে। জি, কিন্তু কেউ যদি নাচ পছন্দ না করে, সে নাচ করবে না, দেখবে না, কিন্তু সেটা বন্ধ করতে চায়, সে বন্ধ করতে চায়, সে ভাস্কর্য বন্ধ করতে চায়। আমি বলছি সে বন্ধ করতে সে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে অলরেডি রিভিউ দিয়েছে, জীবনানন্দের কবিতা থাকতে পারবে না, এবং এগুলো কিন্তু পাঠ্যপুস্তকে বন্ধ করার তারা কিন্তু দিয়েছে, রিভিউ আমরা দেখেছি। এটা বাড়াবাড়ি, এটা সম্পূর্ণরূপে বাড়াবাড়ি, এটা কখনোই সমর্থনযোগ্য না। জি, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন। এই প্রশ্ন নিয়ে আমরা আসবো যে লক্ষণ রেখা কেন ক্রস করতে চায়, তার একটা পর্যায়ে গিয়ে তার ক্ষমতা যখন সংগত হয়, সে তখন ডিক্লিয়ার করতে চায় বাড়তি ক্ষমতার জন্য, কাজে এটা প্ল্যান করে সে ক্রস করতে চায়। হাবিব ভাই যদি একটু বলেন। একটা যেটা খুব ভালো বিশ্লেষণ বলছে যে যেহেতু সরকার কোনো রিয়েল অপোজিশনকে দাঁড়াতে দিচ্ছে না, বিএনপি হতে পারতো, জাতীয় পার্টি কিংবা বামরা হতে পারতো, এই ক্ষেত্রে এরকম একটা রাইটিস্ট, উগ্র, জঙ্গিবাদী কিংবা ইসলামী সংগঠন দাঁড়ানোর স্পেসটা এর মধ্যে রয়ে যায়, জমিনের মধ্যে রয়ে যায়। এইটাকে আপনি কতটা সমর্থন করেন? কারণ বিএনপি হতে পারতো যথার্থ অপোজিশন একটা পার্টি, সেই স্পেসটা যখন নাই, কেউ না কেউ সেই স্পেসটা নিবে। বক্তারা এরকম বলবার চেষ্টা করেছেন। আপনাকে ধন্যবাদ। প্লিজ। আজকে প্যানেলে যাদেরকে ডেকেছেন প্রত্যেকে সমাজের এক এক জায়গায় প্রতিনিধিত্ব তারা করে। আপনাকেও ধন্যবাদ। এই জন্য আলোচনাটা সেইভাবে হওয়া উচিত। আমি একেবারে খুব নির্মমভাবে কথাটা বলছি। নিশ্চয়ই। আজকে এই 26 তারিখকে কেন্দ্র করে, মানে নরেন্দ্র মোদীকে আসাকে কেন্দ্র করে যে ঘটনাটা যদি না ঘটতো, তাহলে আজকে কিন্তু হেফাজত নিয়ে আলোচনা আসতো না। এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনার মাধ্যমে, এই টোটাল ঘটনা সরকারের নির্বুদ্ধিতা হোক বা সরকার ইচ্ছাকৃতভাবে হোক, 13 সালের 5ই মে আসতে না দিলে এই ঘটনা ঘটে না। এবং এইবার যদি আমার পরিষ্কারভাবে, আমি যেহেতু টকশোতে কথা বলি মাঝে মধ্যে, আমি খেয়াল করি, আমি 25 তারিখে দেখলাম মামুনুল হক সাহেব নিজে বলছেন আমরা এই সরকারকে সমর্থন করি, সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, সরকার যেন নির্বিঘ্নে 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারে, কোনো ধরনের যাতে বিপত্তির সৃষ্টি না হয়, হ্যাঁ, এবং 101 বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যেন পালনের কোনো ব্যাঘাত না হয়, এই জন্য আপনারা ঘরে থাকবেন। আপনারা সেই কারণে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করলাম। একই ভাষায় কথা বলল ডাক্তার সাবেক ভিপি নূর। সে আরও আমার কাছে মনে হলো ওর ভাষাটা হাত জোর করে সাধারণ ছাত্র পরিষদকে বলল যে কালকে আপনাদেরকে বের হন না, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব সরকার যেন পরিপূর্ণভাবে পালন করতে পারে। এই কথা তারা বলে তারও কর্মসূচি প্রত্যাহার করে নিল। সকালবেলা যখন
শাপলা চত্বরে মতিঝিলে যখন সাধারণ ছাত্র পরিষদের ছেলেরা যখন গিয়েছে, নূর তখন তার নেতৃত্ব বহাল রাখার জন্য ছুটে গেছে সেখানে। এবার ওদের কিছু লোকজন ওইদিকে ছিল, তাদের কর্মসূচি প্রত্যাহার। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, বাইতুল মোকাররমে কিন্তু হেফাজতের কোনো বড় নেতা কিন্তু এখানে আসেন এই নামাজ পড়তে, তখন তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। তারা বিমানবন্দরের ওখানেও ব্যারিকেড সৃষ্টি করে নাই, ঢাকা কোথাও না, বাংলাদেশের কোথাও না, যেহেতু তাদের কর্মসূচি তারা একেবারে টোটালি সরকারকে সমর্থন করে প্রত্যাহার করে নিয়েছে। ওই দিন যদি সরকার যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছালীগকে রাজনৈতিকভাবে ওখানে এসে নামাজ সবাই পড়তে পারে, কিন্তু ওই দিন নামাজ পড়তে আসার জন্য বলা হয়েছিল যারা সচরাচর ওই মসজিদে নামাজ পড়ে না, ওই মসজিদে যারা ধর্মীয় যারা মানে যারা বেশি আলেম নামাজ যারা পড়ে তারা সেখানে নামাজ পড়তে এসেছিল। মামুনুল হক সাহেব প্রত্যাহার করে নিয়েছে, নূর প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু সাধারণ যারা ধর্মপ্রাণ আমি যাদেরকে বলি, মানে যারা অতিরিক্ত এই নরেন্দ্র মোদীর ব্যাপারটাকে তারা গ্রহণ করতে পারছে না, তারা ওখানে বাইতুল মোকাররম মসজিদে ওখান থেকে বের হয়ে একটু সামনে গিয়ে কর্মসূচিটা করে বক্তব্য দিয়ে শেষ করতো। অথবা সরকার বিএনপিকে বা জাতীয় পার্টিকে স্পেস না দিয়ে তারা যে তার আগে যে মাঠ গরম করলো, নরেন্দ্র মোদীকে আসতে দেবো না, জুতা মারবো, এই করবো সেই করবো, বিএনপি তো সেই কর্মসূচিতে নাই, জাতীয় পার্টি সেই কর্মসূচিতে নাই, বিরাট বিরাট হাজার হাজার মানুষের মিছিল করা তার স্পেস দিয়ে দিল। আর আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা দাবি নিয়ে প্রোগ্রাম করতে গেলে সেখানে আমাকে মেরে পিটে প্রেস ক্লাবের ভিতর থেকে গিয়ে পিটিয়ে আমাদের লোকজনকে আহত করে ধরে নিয়ে আসে। এবার আপনি আসেন, এই বাইতুল মোকাররম মসজিদে যদি অন্য অন্য দিনের মতো যদি তারা ওখানে নামাজ পড়ে চলে যেত বক্তা দিয়ে, অথবা যারা মালিক যাওয়ার সুযোগ করে দিত, অথবা যদি বাংলা মোটর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিত, তার আগে তো মোদী সাহেব এসেছেন, ওনার কর্মসূচি করে যাচ্ছেন, যেহেতু হেফাজত প্রকৃত কর্মসূচি নেই। এই বাইতুল মোকাররমে যদি সরকার সিদ্ধান্ত দিয়ে নামাজ পড়তে না পাঠাতো এবং তারা যখন মসজিদ থেকে বের হয়ে সাধারণ মুসল্লিরা যখন একটা মিছিল করতে চেয়েছে সেখানে বাধা না দিত, এই ঘটনা কিন্তু কোনো ঘটনা। এবং এই ঘটনা যদি পুলিশ টিয়ারশেল মেরে যদি তারা বাড়াবাড়ি করলে তাও ঘটনা। যখন সরকারি সংগঠনের লোকেরা মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে আমরা দেখলাম, তখন এই ঘটনাটা এখন মোবাইলের যুগ, কেউ কেউ হয়তো বলছে হাটাজারিতে পৌঁছে গেছে যে বাইতুল মোকাররমের মধ্যে 2-3 জন মারা গেছে, তখন তারা ওখানে রাস্তায় নেমেছে। এই ঘটনা না করলে ওখানে রাস্তায় নামে না, ওই রাস্তা নেমে তারা তাদের যে একটা স্পেস দিত একটা মিছিল করার, অর্থাৎ একটা অবস্থান ধর্মঘট করার সুযোগ দিয়ে যদি প্রশাসন তার দিক থেকে ব্যারিকেড দিয়ে রাখতো, ওখানে কোনো ঘটনা ঘটতো না। ওখানে যদি 4-5 জন মারা গেল, 5 জন না কয়জন, 5 জন মারা গেল, ওই 5 জন যদি ওখানে মারা না যেত, ব্রাহ্মণবাড়ির ঘটনা ঘটে না, একজন মানুষ মারা যায় না। পরের দিন যদি এখানে থেমে যেতে পারতো, পরের দিন যদি ব্রাহ্মণবাড়িয়া এমপির নেতৃত্বে মিছিল করে যদি ওই শতবর্ষ পুরাতন মাদ্রাসার উপর আক্রমণ না হতো, তাহলে পরের দিন এত বড় ম্যাসাকার হয় না। এখন যদি আমি প্রশ্ন করি, এই সব ঘটনা একটারও দায় দায়িত্ব বিএনপির না, জামাতের না, এমনকি হেফাজতেরও না। এবং আজকে 17 জন মানুষ তারা মারা গেল। আমি যদি এখন প্রশ্ন করি, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে শুরু করি এতগুলি পুরনো স্থাপনা ধ্বংস করে দিল, রেজিস্ট্রি অফিস পর্যন্ত, প্রশাসন কোথায় ছিল? যে প্রশাসন আমাদেরকে মামলা নাই, মকদ্দমা নাই, আকাশের সাথে বাতাসের সংঘর্ষ, আমাদেরকে ধরে ধরে হাজার হাজার নেতাদেরকে জেলে নিয়ে যায়। আজ যে প্রশাসন জেলে নিয়ে যাচ্ছে সাধারণ যাদের ইয়েও নাই, সেদিন তারা কোথায় গেছিল? সেদিন তারা যদি ওখানে সেইভাবে ভূমিকা পালন করতো, তাহলে তো তারা এই কাজগুলি করতে পারে না। এখন সরকার উস্কালো। এখন আমি প্রশ্নের উত্তর আসে আমার, হ্যাঁ, ডক্টর সাদেক হালিম যে কথাই বলেছেন, হেফাজত শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে নাই, একই সাথে বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা ফেলবো, জিয়া রহমানের ভাস্কর্য ভেঙে ফেলবো। সেদিন আওয়ামী লীগ কোথায় গেছিল? এবার আপনি আসেন, আমাদের তারেক রহমান সাহেব বিদেশ থেকে কি বললেন, তার বিরুদ্ধে একটা মামলা করলো, সেই মামলা তড়িৎ গতিতে বিচার হয়ে তার সাজা হয়ে যায়। আর এত বড় কথা বলার পরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন যেখানে হচ্ছে, সেখানে তো কোনো ব্যবস্থা তারা নিল না। ধন্যবাদ। আমি অনেকক্ষণ বলেছেন যে আমাদের সময় খুব বেশি নেই। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রতন গুলশান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে 2টা প্রশ্ন। একটা হচ্ছে বাংলাদেশে একই দেশে আমাদের এই যে 4-5টা শিক্ষা ব্যবস্থা থাকা উচিত কিনা, আমরা সবাইকেই আমরা মূল শিক্ষায় নিয়ে আসতে পারি কিনা, তাহলে কিন্তু এই জ্ঞানটা অনেক কমে যাবে। নাম্বার টু হচ্ছে যে অন্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারা কি তাদের আইডিওলজি অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা পলিটিক্স করে কিনা, আমি এই দুটো প্রশ্ন রাখছি। অনেক ধন্যবাদ। দুটো প্রশ্ন। আমার মনে হয় একজন শিক্ষা নিয়ে প্রশ্ন করেছেন, শিক্ষাবিদ ডক্টর সাদেক হালিম, আপনি যদি একটু বলেন এত রকমের শিক্ষা, আর যে প্রশ্ন করি যে হেফাজতের যে ম্যানিফেস্টো কিংবা চিন্তা, সেইটা দিয়ে আমাদের 50 বছরের বাংলাদেশ সামনে যেতে পারবে কিনা আসলে, ডক্টর সাদেক হালিম?
শিক্ষা নিয়ে প্রশ্নটা প্রথমে আমি নিশ্চয়ই। উত্তর করতে চাই। সেটি খুবই ভালো একটি প্রশ্ন। আমরা সবসময় বলে আসছি একটি সার্বজনীন শিক্ষার কথা, এবং জাতির পিতা বঙ্গবন্ধু সেটি অনুধাবন করে তিনি সেটি সংবিধানেও স্বীকৃতি দিয়ে গেছেন, এবং তিনি প্রথম কিন্তু আমাদের যে প্রাইমারি এডুকেশন এটাকে জাতীয়করণ করেছিলেন। কিন্তু আমরা এটাও জানি যে কুদরতি খুদা কমিশনের যে রিপোর্টটি হয়েছিল সেটি কিন্তু আমরা বস্তুনিষ্ঠভাবে আমি মনে করি যে আমরা সেটা প্রয়োগ করতে পারিনি, এবং আমরা শিক্ষানীতি যেটা প্রণয়ন করেছিলাম 2009-10 সেটাও কিন্তু আমরা অনেকগুলো জায়গা ছিল যে আমরা মৌলিক যে নৈতিকতার যে বিষয়গুলি নিয়ে আমরা এখন কথা বলি, যে নৈতিক শিক্ষার জন্য সকল ধর্ম থেকে আমরা নৈতিক শিক্ষা নিয়ে এসে আমরা একটি পুস্তক তৈরি করে সেটি আমরা আমাদের কোমলমতি শিশুদেরকে আমরা সেই বইটি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমি এটাও বলবো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, কিছু জায়গায় আমাদের এখনো সীমাবদ্ধতা রয়ে গেছে। তবে এটা অবশ্যই আমরা ভাবতে চাই যে একটা ইউনিভার্সাল এডুকেশন আমরা করতে পারি কিনা, কিন্তু যেভাবে সোসাইটি আমাদের স্ট্র্যাটিফাইড হয়ে গেছে এবং আমাদের চাহিদা মাফিক আমরা আমাদের সন্তানদেরকে সেই লেখাপড়ার জায়গায় পাঠাচ্ছি। কমই যে হচ্ছিল সেখানে 2006 সালে কিন্তু বলা হচ্ছে যে 40 লক্ষ বাচ্চা এখানে কমই শিক্ষায় আছে, কিন্তু 2006 হলে 2021-এ 1 কোটি ছাড়িয়ে গেছে কিন্তু কমই শিক্ষার্থী। এবং যেটা একটু আগে ব্যারিস্টার শামীম বলেছেন যে তারা সারাদিন পড়াশোনা করেন ইত্যাদি ইত্যাদি, আমি মেনে নিলাম তারা পড়াশোনা করেন, কিন্তু এবার যে হেফাজতের যে তাণ্ডব আমরা দেখলাম বা 2013-তে আমরা যখন দেখেছি শাপলা চত্বরে, সেটাতে খুবই স্পষ্ট যে এই কওমি মাদ্রাসার ছেলেদের বিশেষ করে পুরুষ শিক্ষার্থীদেরকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে, একেবারে কোমলমতি একেবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বাচ্চাদেরকে আমরা দেখেছি যে হাইওয়েতে বসিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআন থেকে হাতে দিয়ে যে তুমি কোরআন শরীফ পড়তে থাকো। তাহলে এই রাজনীতি তো তারা করছেই, এবং সেখানে অনেক ধরনের যে বলা হলো, যেটা ডক্টর সিদ্দিক বলেছেন যে এখানে আওয়ামী লীগের একটি মানে স্টেক থাকতে পারে, এখানে বিএনপি থাকতে পারে, কিন্তু আমি খুশি হতাম যদি ডক্টর সিদ্দিকুর রহমান এটি বলতেন যে 75 পরবর্তী যে আমরা দেখেছি জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পরে আমরা এটা খুব পরিষ্কারভাবে বলতে পারি যে আমরা সাবসিকুয়েন্টলি যে সামরিক সরকার পেয়েছি, তারা মানে জিয়াউর রহমান যেটা করেছেন এরশাদ তার ফলোয়ার ছিল মোটামুটি, সেখানে তারা ইসলামকে ভিত্তি করেই কিন্তু তারা তাদের যে শাসন ব্যবস্থা সেটাকে তারা জায়েজ করার চেষ্টা করেছে। এবং সেখানে যখন সংবিধানে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিছুদিন আগে একটা ওয়েবিনারে ডক্টর অমর্ত্য সেন বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝিয়েছিল, যে কোনোভাবেই যেন ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করা হয়, এবং ধর্মভিত্তিক দলগুলি কিন্তু তিনি বাতিল করে দেন। কিন্তু আমরা দেখেছি সেই জিয়াউর রহমান সেটা এনে যখন উনি ক্ষমতায় এসেছেন তখন সেটাকে চাঙ্গা করেছেন, এবং তার ধারাবাহিকতায় এখন যে নতুন কমিটি আমরা দেখতে পাচ্ছি হেফাজতে, সেখানে জামাতের আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তারা বেশি ঢুকেছে, সেটা তারা টাকা পয়সা খরচ করে হোক, তাদের যা কিছু আছে সেটা বিনিয়োগ করছে, কেননা স্বাধীনতা বিরোধী শত্রু তো মরে যায়নি, স্বাধীনতা পাওয়ার সাথে সাথে তারা তো আছে ঘাপটি মেরে, তারা তো একটা স্পেস খুঁজবেই। সেই জন্য সেই স্পেসটি করে দিতে কোন রাজনৈতিক দল বেশি বিনিয়োগ করেছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে, কেননা হেফাজত এখন যে কাণ্ডগুলো করছে তখন আমরা দেখছি যে বিএনপির উচ্চ পর্যায়ে যে নেতারা আছে তারা বলছেন যে আমরা নাকি ধর্মীয় মৌলানাদেরকে আমরা আমাদের বর্তমান সরকার তাদেরকে মানে গ্রেফতার করা হচ্ছে। তারা ধর্মীয় মৌলানা কেমন করে হয়, যে সেই ধর্মীয় মৌলানা হতে হলে তাকে সেই ধর্মীয় প্রচারণাটাকে বস্তুনিষ্ঠভাবে করতে হবে। ইসলামকে তো আমি যেমন তেমন করে আমি একটা ব্যাখ্যা দিতে পারি না, তো সেই স্কলারলি সেই ধরনের ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে কিনা, তাদের যদি থেকেও থাকে সেটা তারা ব্যবহার করছে না। যদি ব্যবহার করতো তাহলে তারা গান বাজনা কবিতা আবৃত্তি যাত্রা পালা ইত্যাদি বন্ধ হয়ে যেত না। আর এখানে আমি আরেকটু বলে রাখি যে বর্তমানে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে তাদেরকেও উপলব্ধি করতে হবে, আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, আমাদের সাংস্কৃতিক কর্মীরা আছে, যেখানে যথেষ্ট পদ পদবি তারা পেয়েছেন, কিন্তু তারা কি করেছেন, আমরা শিক্ষকরাই বা কি করেছি, আমরা কত দূর গেছি, আমরা কতটুকু তৃণমূলে যে খবর নেওয়ার চেষ্টা করেছি কি হচ্ছে, কেন এগুলি বন্ধ হয়ে যাচ্ছে,
আমরা হয়তো টিভিতে বসে কথা বলছি, টক শো করছি, কিন্তু আসলে রাজপথে রাজনীতির জায়গাটাও আমি মনে করি যে যে দলটি ক্ষমতায় আছে তারাও কিন্তু স্লোগান বক্তৃতার মধ্যে আছে, কিন্তু তারা কিন্তু এই যে জায়গাগুলো, স্পেস গুলো যে ওয়াজ মাহফিলের মাধ্যমে দখল হয়ে গেছে, সেগুলো কিন্তু তারা লক্ষ্য অনেক করেনি। ধন্যবাদ আপা, সঙ্গেই থাকুন। এই প্রশ্নটা আমি ফিরিয়ে দিব আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রবি, আপনি যদি একটু বলেন যে এই যে কথাটা আপা বলেছেন, আসলে যে সরকার দলও কিন্তু দায় এড়াতে পারছে না, আসলে যে আমাদের কালচার ইন্ডাস্ট্রি স্পেস কিভাবে ওয়াজ মাহফিল নিয়ে নিচ্ছে, এবং দুটো প্রধান দলই কিন্তু হেফাজতকে প্রশ্রয় দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসে, আজকে একজন বাম রাজনৈতিক দল বক্তৃতায় বলেছে যে দুধ কলা দিয়ে যদি কালসাপ পোষা হয় এ ছোবল মারবে, যেটা আমরা টার্কিতে দেখেছি, আমরা কিন্তু ইজিপ্টেও দেখেছি। এই শক্তিকে পরে মোকাবেলা করা যায় না যদি আগে আমরা বাড়তি দিই। মুস্তাক আহমেদ রবি। জি ধন্যবাদ। আসলে সোজা সাপটা আমি যে কথাটি বুঝেই বা যেটা বলতে চাই সেটি হলো যে ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করা যাবে না। সে কারণেই একটা ইন্টারন্যাশনালি একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের যারা পার্লামেন্ট মেম্বার, সেনেট মেম্বার, বিভিন্ন জায়গায় যারা যে ভাবে অবস্থান করছে তাদেরকে সম্পৃক্ত করে BPUR, ব্যান্ড পলিটিক্স ইউজিং রিলিজন, এটা বড় মানে যে কোনো ভাবেই যে কোনো দেশের জন্য এটা খুব ড্যামেজিং। আজকে যে কথায় কথায় ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে, রাষ্ট্রকে অস্থির করা হচ্ছে, এই জিনিসগুলোকে প্রচন্ড ভাবে ক্ষতিকর। সেটা কিন্তু পৃথিবীর অনেক মানুষ, অনেক যারা বিবেকবান মানুষ, তারা দে হ্যাভ রিয়ালাইজড ইট, এবং রিয়ালাইজ করেছে বলেই তারা কিন্তু এই জিনিসটা চাচ্ছে, আওয়াজ তুলতে চাচ্ছে, এবং তারা দে ওয়ান্টেড টু প্লেস ইট বিফোর দ্য ইউনাইটেড নেশনস। তো সেই জন্য আমি মনে করি যে কথাটি আপনি বলছেন কারা মদত দিয়েছে, কারা সাপোর্ট দিয়েছে, কারা কি করেছে, এটার উত্তর হলো আমার কাছে খুবই সহজ সরল ভাবে আমি বলতে চাই, বাংলাদেশ যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই মৌলবাদীরা এদের পিছনে যে শক্তিগুলা কাজ করে, সেই আপনার পাকিস্তানি প্রেতাত্মারা বলেন আর স্বাধীনতার বিরুদ্ধেরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে বিভিন্ন আঙ্গিকে এদেরকে প্যাট্রোনাইজ করেছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় লম্বা সময় থাকার কারণে দেশের উন্নয়নটা দেখতে হবে। আমরা বাংলাদেশের মানুষ যে জিনিসটি কল্পনায় আনেনি, স্বপ্ন দেখেনি, সেসব জিনিস কিন্তু বাংলাদেশে হচ্ছে। আমরা কি কি হচ্ছে না হচ্ছে জানি আমি সেটা আমার বর্ণনা দিতে চাচ্ছি না। অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন ছিল। আজকে বাংলাদেশ, আমাদের সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে গেছে মহাকাশে। রবি ভাই, সেগুলো আমরা সব জানি, এরকম অবকাঠামো হচ্ছে, ভালো উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের যদি মতাদর্শিক চিন্তাটা পেছনে থাকে, সেই রাষ্ট্র দিয়ে আমরা করবোটা কি আসলে? যদি মানুষকে যদি আপনি কালচারালি যদি আপনি এগুতে না পারেন, তাহলে এই অবকাঠামো কোনো মানেই তৈরি করবে না। অবশ্যই না, না অবশ্যই সেইখানে আমাদের ব্যর্থতা কোথায় আসলে? না, ব্যর্থতাটা হলো এটাই, জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে ৭৫-এর পরে বাংলাদেশকে ভীষণ ভাবে পিছনে ফেলে দেওয়া হয়েছিল। যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই চিন্তা চেতনার অনেক দূরে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল, এবং তারাই ছিল স্বাধীনতার শত্রু, তারাই ছিল বঙ্গবন্ধুর হত্যাকারী, তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। অতএব এগুলো একই সূত্রে গাথা। এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ব্যবহার করার চেষ্টা করে ক্ষমতায় থাকার, ঠিক আছে। অগণতান্ত্রিক সরকার যখন সামরিক শাসনগুলো এসছে, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া রহমান ক্ষমতায় আসলো, জিয়া রহমান চলে যাওয়ার পর এরশাদ সাহেব ক্ষমতা আসলো। জি রবি ভাই, অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক ফোন দিয়েছেন, আমরা ফোনটি নিয়ে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আমি সৈয়দ মহিউদ্দিন হাশমি সাতক্ষীরা থেকে বলছি। বলুন। আজকের যে আলোচনা, এই আলোচনায় আমার এখানে যে 5 জন আলোচক আছেন, আমি এবং যিনি সঞ্চালক আছেন, সকলের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে আমরা কথা বলছি, এত প্রশ্ন, এত কথা, এই ধর্মভিত্তিক রাজনীতি আমরা কেন বন্ধ করি না, এ ব্যাপারে আপনাদের কাছে। জি মুস্তাক ভাই, যদি খুব সংক্ষেপে উত্তর দেন। না, ধর্ম রাজনীতি টোটালি আসলে ব্যান করা উচিত, এবং কোন ধর্ম নিয়ে রাজনীতি হবে না। এবং এ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সেমিনার হচ্ছে, অনেক সচেতন বিবেকবান মানুষরা কিন্তু শাউট করছে। আমিও বলি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে বাংলাদেশে কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া যায় না। কেন হচ্ছে, আমি একটু আমাকে 1 মিনিট সময় দেন রোবায়ত সাহেব। সেটি হলো
যে দেখেন আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। এই দেশে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে স্বঘোষিত কিলাররা বলেছিল যে তাদের কোনো বিচার হবে না, এবং বঙ্গবন্ধু তার বিচার, সেই বিচার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না, যারা মানবতা বিরোধী তা করেছে, তাদের যে বিচার বাংলাদেশে হচ্ছে, এরা তো ধরেন ফাঁসি কাস্টে ঝুলেছে, বঙ্গবন্ধু হত্যার গিয়ে খুব বাকি আছে। কিন্তু এদের সন্তানেরা বা এদের আত্মস্বজনরা দেশের বাইরে এবং দেশের ভিতরে বসে যে ষড়যন্ত্রে লিপ্ত, তারা সবসময় দেশকে একটা অস্থির করতে চায়। এবং আপনি দেখবেন, যেটা আমি মনে করি, যে যখনই রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার করা হয় তখন দেশকে অস্থির করা হয়, দেশের মধ্যে উশৃঙ্খলতা। ঠিক আছে রবি ভাই, সেটুকু আমরা জানি, কিন্তু মোকাবেলা করা স্ট্র্যাটেজি কি? সেরকম মোকাবেলা তো আপনারা করছেন না, এবং কেউ কেউ মনে করে নিষিদ্ধ কোনো বড় সমাধান না। মিশরে কিন্তু নিষিদ্ধ ছিল, ওপেন হয়েছে, তারপর জনগণ কিন্তু তারা ভোট দিয়ে ক্ষমতায় আসে, আপনি জানেন, টিকতে পারে নাই। কারণ ব্যান না করে যেটা বলা হয় যে এই ধর্মভিত্তিক রাজনীতিকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে শিক্ষা অপ্রাসঙ্গিক করতে পারি কিনা, সেটা আমরা পারি না, বরং ক্রমশ প্রাসঙ্গিক করে তুলেছি। ডক্টর সিদ্দিক যদি একটু বলেন যে নিষিদ্ধ কোনো সমাধান কিনা। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন, নিষিদ্ধ করার যদি হতো, সবাই এই নিষিদ্ধ করাটা নিয়েও বাংলাদেশে রাজনীতি করে সবাই, যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলা হয়। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো দীর্ঘ সময় ধরে আছেন, এবং জিয়াউর রহমান রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোকে পুনর্বাসন করছে বলা হয়। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, তারা তো এখন এক যুগের বেশি সময়, আরো এর আগেও তারা 2 দফা ক্ষমতায় ছিলেন। তারা কি কখনো এটাকে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন? এটি নেননি। এটি নিয়ে রাজনীতি করার সবচেয়ে বড় সুবিধা হলো বাংলাদেশে এটাকে নিয়ে সময়ে সময়ে সুবিধা করা। আজকে যারা ক্ষমতায় আছেন, 14 দলীয় জোটের মধ্যে তরিকত ফেডারেশন বলে একটা জোট কি আছে? আছে। তারা কিসের দল? তারাও ধর্মভিত্তিক দল। আমরা যেটা বলতে চাই যে আপনি নিষিদ্ধ করেন আর যাই করেন, আপনি আজকে এই যে হেফাজতের তাণ্ডব, এর পরবর্তী ব্যবস্থা গ্রহণ, আপনি সবকিছু বলছেন যে জামাত আর বিএনপি প্যাট্রোনাইজ করছে, এবং এদেরকে আবার মার্জিনালাইজ, বিশেষ করে বিএনপিকে আপনি মার্জিনালাইজ করবেন, করে কিন্তু তাদেরকেই আবার উত্থানের সুযোগ দিবেন। আজকে কি বাংলাদেশে এটার কোনো গবেষণা হয়েছে যে এই রাজনৈতিক, এই হেফাজতের এই উত্থান বা তাদের কর্মকাণ্ডের পিছনে এই বিএনপির মদদ আছে? রাজনৈতিক কোনো গবেষণা নেই। আমরা রাজনীতিবিদ যারা আছি, বা আমরা যারা কোন রাজনৈতিক দলের সমর্থন করি বা আদর্শে বিশ্বাস করি, সেই রাজনৈতিক দল নেতৃত্ব যেভাবে কথা বলে আমরা এরকম কথা বলি। কিন্তু আমাদের মতো যারা শিক্ষকতা করেন, যারা গবেষক আছেন, এগুলোর এখন দরকার হলো যে আপনার গবেষণা। আর গোয়েন্দা সংস্থা বলে ফেললো আর পুলিশ বললো, আমার পাটোয়ারি ভাই যেটা বলেছেন সেই কথা বিশ্বাস করতে হবে, এরকম আমরা মনে করি না। কেননা পুলিশ রিমান্ডে নিয়ে বলা হয়েছে যে আমরা হত্যা করে এই আসামিকে এইভাবে ফেলেছি, তারপরে সে কিন্তু জলজ্যান্ত আবার ফিরে এসেছে। এটাই তো আমাদের বাংলাদেশ। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে বাস্তবতা, একজন দর্শক প্রশ্নও করেছিল যে আমাদের দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, গণতন্ত্রের একটা বড় দেশ, সেই দেশে কি একমুখী শিক্ষা ব্যবস্থা? আর আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে গিয়ে যদি খালি বলি যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে হবে, ইংরেজি শিক্ষা চলবে, এই ধরনের কথা বলে আমাদের এই সামাজিক যে সংকট, এই সংকট থেকে কিন্তু আমরা বের হতে পারবো না। আপনি দেখেন আমাদের সব প্রতিবেশী সবচেয়ে বড় দেশটি, যে দেশটি গণতন্ত্রের জন্য সারা বিশ্বে যে দেশ স্বীকৃত বড় গণতন্ত্রের দেশ, সেই দেশে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান হয়েছে। গোটা বিশ্বেই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান ঘটছে। এখন যদি আমাদের বাংলাদেশ, এই দেশের একটা সংস্কৃতি আছে, আমাদের দেশের মানুষ ধর্মে বিশ্বাস করে, কিন্তু কখনো কিন্তু আমরা ধর্মীয় উগ্রপন্থায় এই দেশের সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে না। আমরা একটা মধ্যম পন্থা অনুসরণ করি। কিন্তু আমাদের যে মূলধারার রাজনীতিবিদগুলো, তারা তাদের যে সংকীর্ণ রাজনৈতিক চিন্তার কারণে কিন্তু এই ধর্মপন্থার উগ্রপন্থার ধর্মীয় এদেরকে কিন্তু একটা উত্থানের সুযোগ হয়েছে। আনু মোহাম্মদ সাহেব একটা কথা বলেছেন, এটা আমার কথাটা খুব যৌক্তিক বলে মনে হয়েছে, যে সাম্প্রতিক সময়ে এই যে হেফাজতের যে ঘটনাগুলি ঘটলো বাংলাদেশে, এই ঘটনাগুলোতে কারা সুবিধা পেয়েছে? এই বেনিফিশিয়ারির মধ্যে উনি বলেছেন যে হেফাজত তারা একটা হয়েছে যে রাজনীতির অঙ্গনে তারা যে খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফ্যাক্টর হিসাবে সেই জানানটা তারা দিতে পেরেছে, যে এর জন্য তাদের ধরপাকড় হবে, এটা হবে, এগুলো রাজনীতিতে হয়েই থাকে। দ্বিতীয় কথা হলো, মোদি সাহেব এইখান থেকে একটা বড় ব্যবসা করে গেছেন, এইখান থেকে তার একটা বড় অর্জন হয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করেছে, এবং বাংলাদেশের এই যে তাকে কেন্দ্র করে যে ধর্মীয় উগ্রপন্থার হয়েছে, এগুলো ভারতীয় রাজনীতি মিডিয়াগুলোতে বড় রকমের প্রচার হয়েছে, এবং এটি তারা একটা সুবিধা নেওয়ার হয়েছে। আরেকটা হলো
আনু মোহাম্মদ সাহেব বলেছেন যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে তারা এইটা তাদের যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যারা বন্ধু আছে তাদেরকে তারা এটা প্রমাণ করার সুযোগ করে দিয়েছেন যে দেখো আমরা এই দেশের রাজনীতিতে অনিবার্য, আমাদের বিকল্প যদি হয় তাহলে এই ধরনের হতে পারে। তো ফলে আনু মোহাম্মদ সাহেব যেটা কনক্লুশনটা টানতে চান সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা তাদের সুবিধার্থে তাদের ইয়েতে এটি কাজ করেছেন যে এদেরকে ব্যবহার করা হয়। তো আমরা যেটা মনে করি সেটা হলো যে আমরা এই বাংলাদেশ উগ্রপন্থা সেটা হেফাজত করুক, অন্য রাজনৈতিক দল করুক, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, আমরা উন্নয়নের পথে হাঁটছি, এটিকে যদি আমরা সাস্টেইনেবল করতে হয় তাহলে এই ধরনের রাজনীতির সাথে আজকে আমি আবারও বলতে চাই যে বামপন্থীদেরও তো কোনো স্পেস নেই এই দেশের রাজনীতিতে। এবং সরকার যদি এখন এই হেফাজতের নিয়ে যদি বিএনপির বিরুদ্ধে, এখন বিএনপি বলছে যে আমরা ক্র্যাকডাউন আমাদের নাম মানে লকডাউনের নামে ক্র্যাকডাউন, এই ক্র্যাকডাউন যদি হয় তাহলে এই ধর্মীয় উগ্রপন্থা যারা অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিক, অনেক ধন্যবাদ। এক দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে বলছিলাম। বলুন। মাওলানা হোসাইন আহমেদ। বলুন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলে দেওয়ার পর থেকে সারা বাংলাদেশের কিছু কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় জাতীয় পতাকা টাঙ্গানো হয় না, জাতীয় সঙ্গীত পড়ানো হয় না। এতগুলি সরকার গেল, এই যে এই প্রতিষ্ঠানগুলি জাতীয় সঙ্গীত নাই, যারা দেশ মানে মুক্তিযোদ্ধা মানে না, দেশ স্বাধীন মানে না, তাহলে আলিয়া মাদ্রাসাগুলির যেমন সরকারি লোক দিয়ে কমিটি হচ্ছে, সারা বাংলাদেশের যত হাফিজিয়ার কওমি মাদ্রাসা আছে এই প্রতিষ্ঠানগুলি যদি ৭৫-এর পরে থেকে সমস্ত জাতীয় পার্টি বিএনপি জামাত জাসদ যত সরকার গঠন করছে, সামরিক সরকারও গেছে, তত্ত্বাবধায়ক সরকারও গেছে, কেউই তো এই প্রতিষ্ঠানগুলিকে ওই যে সরকারি লোক নিয়োগ দিয়ে একজন দিয়ে যে কমিটি তৈরি করে যদি চালাতো, আজকে এই আমাদের দুর্ভোগ হতো না, অনেক বাড়ি ঘর পুড়তো। অনেক ধন্যবাদ মাওলানা সাহেব গাইবান্ধা থেকে প্রশ্ন করার জন্য। মেজবার রহমান চৌধুরী, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। টুপি মাথায় দিয়ে আসলে একটা সুবিধা হয়, শেষ দুয়াটা করা যায়। যাই হোক, আমি এখন বলি, সেটা হলো প্রত্যেক সম্মানিত অতিথির সাথে আমার কিছু কিছু কথার অত্যন্ত সম্মান রেখে আমি দ্বিমত পোষণ করতে চাই। একটা কথা প্রথম থেকে বলি, প্রফেসর সিদ্দিকুর রহমান সাহেব উনি হেফাজতের সাথে যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন, ওনার গবেষণা আছে, কিন্তু এদের সাথে জামাতের কি সম্পৃক্ততা এটা তিনি বলেন নাই। যেমন এখানে খেলাফত মজলিসের ডক্টর কাদের সাহেব আছেন, উনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এছাড়া মামুন সাহেব ইদানিং কালে উনি কিভাবে জামাতের সাথে সখ্যতা করে জামাতের দর্শন উনি প্রচার করতেছেন, এটা ওনার খেয়ালে নাই হয়তো। তো আমি বলবো যে জামাত হেফাজতের স্টিয়ারিং হাতে নিয়ে নিয়েছে। বিশেষ করে আহমদ শফি সাহেবের মৃত্যুর পরে আমরা দেখেছি ওনার লাশটা পর্যন্ত তারা কু করে নিয়ে গেছিল। এখানে জামাত নেতারা ওনার লাশ ক্যারি করেছেন। এতে করে ওনার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন, তারা ইনাদের বিরুদ্ধে মামলাও করেছেন কয়েকজনকে আসামি করে, এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত করে সেই মামলার অলরেডি তারা চার্জশিট বোধহয় কোর্টে জমা দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের যে এমপি সাহেব বললেন যে ধর্ম রাজনীতি বঙ্গবন্ধু ব্যান করে দিয়েছেন। হ্যাঁ, ধর্মীয় রাজনৈতিক দলগুলা যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তখন প্রায় ধর্মীয় দলগুলাই স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু নিষিদ্ধ করার পূর্বে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে কিনা, নতুন দল হবে কিনা, এগুলা তখন আলোচনা হয় নাই। যদি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হইতো তাহলে এতদিনে বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হইতো। সারা পৃথিবী তখন স্নায়ুযুদ্ধ ছিল, আমেরিকা রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল, তখন যেটুকু করা গেছে বর্তমান বিশ্বে প্রফেসর সাহেব ঠিকই বলছেন, এটা কোনোভাবে সম্ভব নয়। পৃথিবীর সকল জায়গায় ধর্মীয় মূল্যবোধের উপর রাজনীতি আছে, যার মানে তো ধর্মীয় দল ক্ষমতাই আছে, কিন্তু ধর্মের কিভাবে ধর্মটা রাজনীতির মধ্যে থাকবে একটা আমাদের গবেষণা নাই, আমাদের কোনো সেল নাই যে ধর্ম কখনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের কল্যাণ হয় না। আবার ধর্মহীন রাষ্ট্র মানুষত্ববোধ মানবতাবোধ হারিয়ে ফেলে। এজন্য আমাদের এই জায়গায় একটা মতে আসতে হবে।
আমাদের জাতীয় পার্টির একজন নেতা, আমাদের অনেক প্রিয়, ভালো কথা বলেন, উনি বলছেন যে কওমি মাদ্রাসায় 4টা ভাষায় তারা দক্ষ হয়। কথাটা সত্য নয়। তারা লেখাপড়া বাংলা ভাষায় সিগনেচার এখনো করে না। তাদের লেখাপড়ার মাধ্যম হইল উর্দু, এবং ওইখানে উর্দু, ফার্সি আর ইদানিং কালে বাংলা পড়ানো হয়। যদিও মামুনুল হক বলছে আমরা 4 ভাষায় পণ্ডিত, পার্লামেন্টে 300 মূর্খ আছে, এরা আমাদের হায়াতুল উলিয়ার নামও বলতে পারে না। অতএব আমাদের এই ব্যাপারে জানা দরকার, আমাদের গবেষণা করার দরকার। আর বঙ্গবন্ধু যে আপনার ধর্মনিরপেক্ষের কনসেপ্ট আর রাশিয়ার কনসেপ্ট এক নয়। বঙ্গবন্ধু নিজে বলেছিলেন যে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব আমাদের মতো, আমরা ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠা করব আমাদের মতো। উনার ধর্মের কনসেপ্টটা কি ছিল? 1975 ইংরেজির 22 মার্চ উনি মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এই ইসলামিক ফাউন্ডেশনের অ্যাক্টে উনি কি বলেছিলেন আমরা যদি এখন পড়ি তাহলে বোঝা যাবে যে বঙ্গবন্ধুর এই দূরদর্শিতা ছিল যে ধর্মীয় মূল্যবোধ এদেশে থাকতে হবে। উনি বলছিলেন মোল্লাতন্ত্রের নাম ইসলাম না, বরঞ্চ ইসলাম হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এবং এই কোরআন হাদিসের ব্যাপক ট্রান্সলেশন, তর্জমা, প্রচার প্রসারের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গিয়েছিলেন। আজকে সেই ইসলামিক ফাউন্ডেশন সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ওদের কর্মসূচি আছে। মেজবা সাহেব, না অনেক ধন্যবাদ। একটু যদি বলেন যে হেফাজত ইসলামের যে এখন যে গ্রেপ্তার করে অনেকে বলা হচ্ছে যে এটাকে দমানো যাবে না, কিভাবে একে ম্যানেজ করা যায়, একে মোকাবেলা করা যাবে কিভাবে? কিভাবে হেফাজত ইসলামকে, আপনারা যারা ইসলামের কথা বলছেন, কিভাবে আমরা মতাদর্শিক ভাবে একে মোকাবেলা করবেন কিভাবে, সেটা যদি একটু বলেন, সুস্পষ্টভাবে একটু বলেন, দফা হিসেবে বলেন কি করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগে 30-35 জন মানুষ গ্রেপ্তার হয়েছে, আর আলেমের সংখ্যা বাংলাদেশে 60-70 লক্ষ। যখন এই আলেমরা, কওমির আলেমরা, তারা জন্মগতভাবেই জামাতের জন্মের পর থেকে জামাতের আকীদা ইমানের সাথে তারা মতপার্থক্য করেন, তারা বুঝে ফেলছেন যে জামাত হেফাজতের নিয়ন্ত্রণ নিতে চাইছিল, এবং এই লোকগুলা দায়ী। এদের অনুসারী এত বেশি কেন? এরা যখন একটা বক্তৃতা দেয় ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ হয়, কারণটা কি? এরা যখন সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষ আসে, মানে মজাটা কি, মধুটা কি, একটু যদি বলেন। আপনাকে বলি, আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে যাই, ওয়াজ মাহফিল আমরা দেখি। ওয়াজ মাহফিলে যে সমস্ত আলোচনা হইতো, গ্রামের মানুষ ভয় ভয়ে কান্ত, এদের হৃদয়ে এটা স্থান করে নিত। এখন যে উগ্রবাদ প্রচারের জন্য যারা টাকা পয়সা ব্যয় করছে, একটাও টকশো করলে শিবিরের ছেলেরা অনবরত গালিগালাজ করা শুরু করে। ইদানিং কালে কওমি মাদ্রাসার ছেলেরা মোবাইল ইস্যু ব্যবহার করে, কিন্তু এই এতিমখানায় মোবাইল নাই। আপনার অবগতির জন্য বলছি, তাদের নেতাদের হাতে 1.5 লাখ টাকার দামের মোবাইল দেখতে পারেন, কিন্তু ওদের কাছে মোবাইল নাই। সেটি আমরা বলেছি, এতিমদের টাকায় যারা চলে তাদের যে জীবনযাত্রা, তাদের যে লাইফস্টাইল, সেটি আমাদেরকে অবাক করছে। আমরা সেটাই বলছি। যে কথাটা জামাত ইসলামের বিরুদ্ধে যায়, যেই কথাটা সরকারের পক্ষে আসে, তখনই গালিগালাজ করে এই শিবির জামাতরা, তারা প্রচার করতে থাকে, গালিগালাজ করতে থাকে। আর 2-3 দিনটা অপেক্ষা করেন, এই আহমদ শফি সাহেবের আধ্যাত্মিক খলিফা বাংলাদেশের 600 জন, তাদের মধ্যে 25 জনকে তারা এই কমিটিতে রাখে নাই। আর হেফাজতে ইসলাম যদি এই কমিটি থাকেও রাজনৈতিক ভাবে, রাজনীতিবিদদের বাইর করিয়ে দিয়ে আমি যতটুকু শুনছি তারা নতুন কমিটি ঘোষণা করতেছে, এবং এই সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা এটাকে সমর্থন দিবে। আর হেলিকপ্টার সোয়ারিরা কার টাকায় এই সোয়ার করেছেন? গ্রামে গঞ্জে একটা ওয়াজ মাহফিলে, ছোট ওয়াজ মাহফিলে গেলে 3টা বক্তা 3টা হেলিকপ্টার নিয়ে গেছে। এই টাকাগুলা কার, উৎস কি, এইটা এখন খোঁজা শুরু হয়েছে। তো এই সংক্ষিপ্ত সময়ে যে সমস্ত প্রশ্নের আপনি অবতারণা করেছেন, এইটা বলা, সেটি আমি বললাম যে এদের আমরা চাই বা না চাই, সারা দেশে এদের কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, অনুসারী আছে। আপনি তাদেরকে কিভাবে, এই যে সাধারণ যারা ইমানদার মুসলিম, তাদেরকে কিভাবে হেফাজতের জায়গা থেকে মুক্ত করবেন, এটা তো স্পষ্ট করা একটা ইমানি দায়িত্ব আপনাদের, যারা আপনারা মনে করছেন হেফাজত সত্যিকার ইসলামের কাজ করছে না। সেই জায়গা থেকে আপনাদের দাওয়াতটা কি, ইমানি দাওয়াতটা কি থাকবে আপনাদের? আমাদের দেশের মানুষ ধর্মান্ধ নয়, আমাদের মানুষ হলো ধার্মিক। তারা প্রতারণার শিকার হয়েছিল, এদেরকে তারা পরিত্যাগ করবে। আপনি দেখেন 5-6 দিনের ভিতর এই নেতৃত্বের উপর যে অনাস্থা আসতেছে, আমাদের সাথে অহরহ 200-100 টেলিফোন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এবং তারা ধরে ফেলছেন যে এই জামাত এবং বিএনপি যতই বলুক, হাবিব ভাই যতই বলুন না কেন, তাদের কোনো কর্মসূচি নাই। তারা হেফাজতের গাড়ে বন্দুক রাখতে চাইছিল তাদের লোককে প্রবেশ ঘটাইয়া, এখানে তারা ব্যর্থ হয়েছেন। এবং অনেক চৌধুরী সাহেব, অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকুন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যদি বলেন।
জি, আমার প্রশ্ন কয়েকটা। একটা হচ্ছে আমরা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বাদ দিয়ে একটা সংবিধান করলাম। এটা মুক্তিযুদ্ধের সময় কতটা আলোচিত হয়েছে আমি জানি না। সাধারণ মানুষের সাথে কতটা আলোচনা হয়েছে আমি জানি না, যেটা মিসবাহ সাহেব খুব রাইটলি বললেন। আমার ব্যক্তিগত অভিমত, বঙ্গবন্ধুকে এটাকে বামপন্থীরা চাপিয়ে দিয়েছিল। এটা আমার জাস্ট ইনফর্মাল একটা ওপিনিয়ন। বঙ্গবন্ধু নিজেও 100% সেকুলার ছিলেন, তার বইপত্র পড়ে কথাবার্তা আমার এমনটা পুরোপুরি মনে হয় না। তবে অসম্ভব ধর্ম সহিংসু ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সংবিধানটা ৫-৬ বছর পরে নানা খারাপ ঘটনার পরে পরিবর্তিত হলো। পরিবর্তিত সংবিধানটা আজকে ৪৫ বছর ধরে আছে। সংবিধানে বিসমিল্লাহ নিয়ে আসা হলো, ৪৫ বছর ধরে আছে। পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির লেখা হলো, ওই একই পার্লামেন্টে আমিও যাচ্ছি, মুস্তাক ভাইও যাচ্ছে, এখনো লেখা আছে ৪৫ বছর ধরে। এরশাদ স্যার রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আসলেন, আজকে প্রায় ৩২ বছর ধরে সেটা আছে। তাহলে আমরা ধর্মবিরোধী বলছি, কিন্তু ধর্মভিত্তিক যে পরিবর্তনগুলো করা হয়েছে এগুলো কিন্তু ৩০-৩৫-৪৫ বছর সাস্টেইন করেছে। আর ধর্মকে বাদ দিয়ে যে একটা মানে সংবিধান ছিল ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না, ওটা ৬-৭ বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল, খুব ন্যাক্কারজনক ভাবে, বাট হয়েছে। এখন আমি যেটা ফ্রাঙ্কলি যেটা ফিল করব, এই সরকারের আমল, যেমন জিয়ার রহমানের আমলে প্রচুর মাদ্রাসা বেড়েছিল, ইফতেদিয়া মাদ্রাসা প্রচুর রিপুটেডলি। আর ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত বেড়েছে কওমি মাদ্রাসা প্রচুর, যেটা ৪০ লাখ থেকে ৮০ লাখ হয়ে গেছে। কার আমলে হয়েছে? এরশাদ স্যারের আমলে, জিয়ার আমলে, এই সরকারের আমলে। তাহলে একটা মাঠে কম্পিটিশন হচ্ছে, সে কম্পিটিশনে জেনারেল শিক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, ভোকেশনাল শিক্ষা আছে, কওমি শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা আছে, ইংলিশ মিডিয়াম আছে। কম্পিটিশনে তারা এগিয়ে যাচ্ছে, তারা জনপ্রিয় হচ্ছে, তারা ছাত্র পাচ্ছে। রাষ্ট্র কেন এই পরিবেশটা করছে? তাদের দিকে মানুষ ধাবিত হচ্ছে নানা কারণে। ১.৫ লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংক থেকে লুটপাট হয়েছে। ওই টাকা লুটপাট না হলে, ওই টাকা যদি শিক্ষা ব্যবস্থায় দেওয়া হতো, তাহলে আমাদের সাধারণ ছাত্ররা সাধারণ শিক্ষাতেই আসতো। এখন ধর্মভিত্তিক রাজনীতি আমরা একটা দল বলছি, তাহলে বাকি দলগুলো কি ধর্মহীন রাজনীতির দল? ইজ ভেরি কনফিউজিং। এগুলোকে ক্রিস্টালাইজ করা খুব কঠিন। এবং উগ্রবাদটা দুই দিকেই আছে। ইসলামের পক্ষে একটা উগ্রবাদ আছে ন্যাক্কারজনক, সেটাও আমি বলবো। ইসলামের বিপক্ষেও একটা আছে, যে ইসলাম মানেই খারাপ, ইসলামিক মানেই খারাপ, এটা ঠিক না, এটাও আছে। শাহবাগ নিয়ে সাদেক আলিম ম্যাডাম বলেছেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীর বিচার করার ম্যান্ডেট নিয়ে এদেশে ক্ষমতায় আসছে। শাহবাগ থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল, বিচার হচ্ছিল। ওই বিচারের জন্য আন্দোলনের কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। সেই আন্দোলনে ধর্মকে নিয়ে উস্কানিমূলক কথা বলার কি দরকার ছিল? বিভাজিত সমাজ শুরু হয়ে গেল এবং শাহবাগের থেকে বিপুল লোক সমাগম করে হেফাজত দেখাই দিতেছিল যে আমরাই এদেশে স্ট্রং। এই যে একটা অশুভ কম্পিটিশন, সমাজটা, তরুণরা বিভাজন হয়ে গেল আমাদের চোখের সামনে, আমরা দেখলাম। এবং আমি 13-14 সালে আমি নিজে টকশোতে বলেছি, হেফাজত এবং শাহবাগ দেশটাকে দুভাগ করে ফেললো। এই দুভাগটা তো আমরা কখনো চাইনি। এই দুভাগটা তো কখনো 71 সালে আমাদের কন্টেম্পলেশনে ছিল না। এবং এই দুই ভাগটাকে এক করতে হবে এবং একমুখী শিক্ষা, সেদিকে আগাতে হবে। খুব কঠিন কাজ, কিন্তু আস্তে আস্তে আগাতে হবে না শামীম ভাই, হবে না, গণমুখী কিন্তু শিক্ষা হইতে পারে। গণমুখী শিক্ষা মানে কারিকুলাম পরিবর্তন। বঙ্গবন্ধু তো আলিয়া মাদ্রাসার বোর্ডকে পুনর্গঠিত করেছিলেন। হ্যাঁ, মানে গ্যাপটা কমিয়ে নিয়ে আসা, দুটো শিক্ষার মধ্যে গ্যাপটা কমিয়ে নিয়ে আসা। আমাদের জেনারেল শিক্ষাতে ধর্মভিত্তিক শিক্ষা বাড়ানো, আবার ধর্মভিত্তিক শিক্ষাতে জেনারেল শিক্ষা বাড়ানো, বাংলা বাড়ানো, ইংলিশ বাড়ানো, কম্পিউটার বাড়ানো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাড়ানো, ইঞ্জিনিয়ারিং কোর্স বাড়ানো। এগুলো এই যে এটা করা, এটার তো কোনো উদ্যোগ আমরা দেখছি না, রাষ্ট্রীয়ভাবে সরকারভাবে কোনোভাবেই দেখছি না। সবাই একটা অ্যাডহক কম্প্রোমাইজের ভিত্তিতে চলছে এবং দোষ দেওয়া হচ্ছে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবকে। নো, এভরিবডি ইজ এটার জন্য দায়ী। এবং খারাপ সাইন যেটা, পৃথিবীর যত দেশে এই ধরনের ইসলামিস্ট রাইজ হয়েছে দলগুলো, তারা একবার দুবার বিরোধী দল হয়েছে, ক্ষমতাও গিয়েছে, ক্ষমতায় গিয়ে তারা দেশের জন্য কখনোই ভালো কিছু আনতে পারেনি। দিস ইজ দ্য মেসেজ। পৃথিবীর কোনো দেশেই এই ধরনের উগ্রপন্থী দলগুলো ক্ষমতায় গিয়ে, লেট ইট বি তালেবান, লেট ইট বি হোয়াট এভার, তারা আইসোলেশনে চলে গেছে এবং তারা দেশের জন্য ভালো কিছু আনেন। এবং কখন তারা আসে? যখন রাষ্ট্রে দুর্নীতি বাড়ে, যখন রাষ্ট্রে সুশাসনের অভাব দেখা যায়, তখন মানুষ উদার রাজনীতিকে, এই ধর্মভিত্তিক রাজনীতিকে ডাইভার্ট বন্ধ করার জন্য প্রথম সুশাসন দিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে এবং সকল দলকে। অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। হাবিব ভাই, জাস্ট 30 সেকেন্ড, একদম গুনে 30 সেকেন্ড শেষ করব। 30 সেকেন্ডে বলতে গেলে আজকের এই সমস্ত সমস্যাগুলি আওয়ামী লীগ দ্বারা সৃষ্টি হয়েছে। 75-এর ঘটনা এখানে আসার কথা ছিল না, আসলেও সেটা আওয়ামী লীগরা হত্যা করেছিল। তারপরে এই যে স্বামী মাহাদের পাইটরি যেটা বললো, এটা আমি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, জামাতের সাথে হেফাজতের সম্পর্কটা ভালো না, কোনোদিনও ভালো ছিল না। আর আজকে যে বিএনপিকে দায়ী করা হচ্ছে, বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হলো, আমরা একদিন হরতাল করলাম না,
আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলাম না, আমরা এখানে যে মাঠে আমরা জি বিশৃঙ্খলা সৃষ্টি করব। অনেক ধন্যবাদ ডক্টর সাদেক আজকে আলীম। 30 সোজা জায়গায় সেকেন্ড, আসতে হবে। লাস্ট 30 সেকেন্ড। আমি সত্য তো কথা বলতে হবে। সেকেন্ডসে বলবো যে আজকে ধর্ম নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেখানে ব্যারিস্টার শামীম বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু সেকুলার ছিলেন না, এরকম সুইপিং জেনারেলাইজেশন করার প্রয়োজন নেই। কেননা উনি কিন্তু বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে না যে ধর্মহীনতা। খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্ম যে যার ধর্ম পালন করবে। এবং আর বড় আর একটা জায়গা যেটা আমি মনে করি যে দেখেন 75 কেন আমি নিয়ে আসলাম, সেটা হাবিব ভাই তুলেছেন কথাটা। আমি 75টা অবশ্যই আনবো। 75 পরবর্তী পর্যায় থেকেই তো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছে স্কুলের বই থেকে। জি আমাদের জাতীয় নারী নীতি থেকে কিন্তু 97 পরে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। অনেক কিছু থেকে প্রিএমবেল থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা জানি যে কিভাবে ধারাবাহিকভাবে হয়েছে, এবং সংবিধান থেকে যখন ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়া হলো, পরবর্তীতে যখন 1 দশক পরে ধর্মনিরপেক্ষতা এসেছে, এটাই হচ্ছে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ যতই আপনাদের এটা বলুক, সবাইকে আসবার আমাদের জন্য, মুসলিম কথা শাখা বলবার আমাদের জন্য। অনেক বড় challenge। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য এবং প্রশ্ন করার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.